শনির লগ্নের সাথে সূর্যের লগ্ন এবং বুধের লগ্নের সাথে মঙ্গলের লগ্ন মেলে না, খুব কঠিন। হ্যাঁ, অনেকে আছেন বিবাহিত জীবনে সুখী আছেন, বাট যখন ঝগড়া হয় দেখার মতো। সাইডে পপকর্ন নিয়ে আপনি বসতে পারবেন। শনি সূর্য যোগ যদি হরস্কোপে থাকে তাহলে পিতৃদোষ ক্রিয়েট হয়। 2026 ফেব্রুয়ারির আগে দেখা হওয়া সম্ভব নয়, তখন অটোমেটিক হয়ে যাবে, আপনার না চাইতেও হয়ে যাবে। শান্তিতে থাকুন। কটা হবে, কি হবে, জেন্ডার রিপিট করবে কিনা, অনেকটা হয় না, প্রথমে মেয়ে হলো পরেরটা ছেলে চায়, প্রথমে ছেলে হলো এবার একটা ওর জন্য বোন চাই। তো অনেক সময় দেখি যে বুধ পঞ্চমে আছে, তো জেন্ডার রিপিট হয়ে যাবে। অর্থাৎ যাদের রাহু সপ্তমে তাদের চরিত্রে একটু প্রবলেম থাকলেও থাকতে পারে। একটা কথা হয় বহুস্ত্রী যোগা, মানে বহুস্ত্রী যোগা। এটা কিভাবে হয়? অর্থাৎ রাহু যদি নবাংশে তৃতীয়, সপ্তম বা একাদশে বসে থাকে, সপ্তম স্থানকে দৃষ্টি দেয়, তাহলে বিয়ের আগে বিয়ের মতো সম্পর্ক তৈরি হতে পারে, যেটা লিভ ইন রিলেশনশিপ। কিন্তু সিংহ লগ্নের লোকরা যদি বিয়ে করেন মীন লগ্নের লোকদের, তাহলে এদেরকে খুব খারাপভাবে জাজ করবে, যে তুমি জীবনে কিছুই করতে পারলে না, আমি তো এত পরিশ্রম করি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার অনুভব ভৌমিক। এই পডকাস্টে আমরা আলোচনা করব সম্পর্ক নিয়ে, সম্পর্কের নানান দিক নিয়ে, ভালো খারাপ টানাপোড়েন সবকিছু নিয়ে। থাকবে বেশ কিছু রেমিডিও, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। অনুভব, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি চলছে বলো? কাজকর্ম ভালোই চলছে এবং আজকে এখানে আসতে পেরে খুব খুশি। আজ তো আমরা আলোচনা করব সম্পর্ক নিয়ে, কম্প্যাটিবিলিটি নিয়ে। তাহলে প্রথমেই তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, এই যে ধরো একটা মানুষ আরেকটা মানুষকে তার লাইফ পার্টনার হিসেবে চুজ করবে, সেক্ষেত্রে তার প্রথম কি ভাবা উচিত যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি দেখি? তাহলে একজন মানুষের আরেকজন মানুষকে ভালো লাগা, এই উত্তরটা যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি দিয়ে থাকি, তাহলে এখানে আমাদেরকে এটা দেখতে হবে যে একজন মানুষের আরেকজন মানুষকে একটি পার্টিকুলার সময় কেন ভালো লাগছে। কারণ 6 মাস আগে ভালো লাগতো না, বা হয়তো 2 বছর আগে থেকে ভালো লাগছে, তার আগে তো তার অস্তিত্ব সেই মানুষটির জীবনে ছিল না। নিশ্চয়ই কোনো একটি গ্রহের জন্য ভালো লাগছে, কোনো একটি মহাদশার জন্য ভালো লাগছে, বা কিছু একটা ব্যাপার আছে প্ল্যানেটারি কম্বিনেশনসে যার জন্য এই মুহূর্তে ভালো লাগছে। অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আমাকে দেখতে হবে যে সেই ভালো লাগাটা কি ভবিষ্যতেও থাকবে নাকি সেটা চলে যাবে। তো এই জন্য আমরা করি হরোস্কোপ ম্যাচিং, আমরা অষ্টকূট মিলান করি, যেখানে 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পাচ্ছে সেটা দেখা হয়, অথবা আমরা নর্মাল গ্রহমৈত্রীও করি। তো নর্মাল গ্রহমৈত্রীটাকে দেখা বেশি দরকার পয়েন্টের থেকে। পয়েন্ট একটা জাস্ট ম্যাথামেটিক্যাল সিস্টেম। তো যদি আমরা বলে থাকি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার প্রথমে আপনার লগ্ন এবং আপনার পার্টনারের লগ্ন দেখবেন, রাশিতে তার পরে আমরা যাব, কিন্তু প্রথমে আমরা লগ্ন দেখব। তো জ্যোতিষশাস্ত্রে যে ফার্স্ট হাউস, সে ফার্স্ট হাউসটাকে বলা হয় লগ্ন, যেটা আপনার পার্সোনালিটি, আপনার হেলথ, আপনার ডিসিশন মেকিং পাওয়ারটাকে বোঝায় এবং আপনি কি পছন্দ করেন। তো জ্যোতিষশাস্ত্রে যে 12টি ঘর আছে তার মধ্যে 6 নম্বর ঘর বোঝায় রোগ ঋণ শত্রুকে, এবং 8ম ঘর বোঝায় চিটিং বা কোনো সাডেন অ্যাক্সিডেন্ট, বড় টাকা ধার দেনা, ইএমআইতে আমাদের যে টাকাগুলো বেরোয় সেই ব্যাপারগুলোকে। তো অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে এবং আপনার পার্টনারের যদি কন্যা লগ্ন হয়ে থাকে, মেষ থেকে কন্যার দূর 6 ঘর, তার মানে মেষ লগ্ন হিসাবে কন্যা লগ্ন 6th হাউস, অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘর। তো মেষ লগ্ন এবং কন্যা লগ্নের যে মধ্যে যে ম্যাচিংটা, সেই ম্যাচিংটা খুব একটা ভালোভাবে হয় না। আবার সিমিলারলি মেষ লগ্ন হিসাবে 8ম স্থান হচ্ছে, আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির। এবার মেষ এবং বৃশ্চিক এদের মধ্যেও ম্যাচিংটা খুব ভালো করে হয় না। তো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে যদি একজন মেষ লগ্নের হয়ে থাকেন, একজন কন্যা লগ্নের হয়ে থাকেন, দুজনের মধ্যে প্রবলেম অবশ্যই আসবে। তা সত্ত্বেও বিয়েটা টিকতে পারে, কিন্তু বেসিক ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসবে, মতান্তর এবং মনান্তর চলতে থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে, গৃহস্থের ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এর বেসিক কারণটা কি? কারণ মেষ লগ্নের যারা জাতক তারা একটু অ্যাগ্রেসিভ হন, তারা সোজা কথা সোজাভাবে বলেন, অ্যাগ্রেসিভ হন এবং কোনো কিছু আগে করেন তারপরে ভাববেন, ভেবে করা নয়, করে ভাবা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি কন্যা লগ্নের লোকেরা, আমি এদেরকে এক্সেল শিট বলি, কারণ এরা সমস্ত কিছু খুব ক্যালকুলেশনের সাথে করেন, ভবিষ্যৎকে প্রেডিক্ট করার চেষ্টা করেন এবং তারপরে প্রচণ্ড বেশি ক্যালকুলেশন করে ভবিষ্যৎ প্রেডিক্ট করে তারপরে একটি কাজ করবেন। তো এই জন্য দুজনের মধ্যে কিন্তু একটি অসামঞ্জস্য ব্যাপার চলে আসে, যার জন্য প্রবলেম আসতে বাধ্য। কেউ একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিল, কেউ হয়তো খুব গুছিয়ে সিদ্ধান্ত নেওয়া মানুষ, সেখান থেকে ঝামেলা লেগে, এবং একে অপরকে বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না। একজন তাড়াতাড়ি করতে চাইছে, একজন প্রোক্রাস্টিনেট করছে, তো যার জন্য বেসিক সমস্যা আসতে পারে।
এবার এখানে আমি যদি একটু অ্যাডভান্সে যাই, খুব বেশি অ্যাডভান্সে যাব না, যে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো যিনি কন্যা লগ্নের যে পার্টনার, যদি তার চার্টে যদি মঙ্গল খুব ভালো ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু সে সেই ডিসিশনটা অ্যাগ্রি করে নেবে। সিমিলারলি যার মেষ লগ্ন, তার চার্টে যদি বুধ গ্রহ খুব ভালোভাবে অবস্থান করে, তাহলে সে যে কন্যা লগ্নের যে জাতক বা জাতিকা, তার ডিসিশন প্রথমে অমত প্রকাশ করলেও পরে মেনে নেবেন, কারণ কন্যা লগ্নের যে অধিপতি সেটি হচ্ছে বুধ গ্রহ এবং মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। অর্থাৎ এইটা হলো গ্রহমৈত্রী। এবার তাহলে তোমার কাছ থেকে একটুখানি খুব সহজ করে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যে প্রত্যেকটা লগ্ন অনুযায়ী কোন কোন লগ্ন তার জন্য ঠিক এবং কোন কোন লগ্ন বেঠিক, যদি আমরা একটা সম্পর্কের ক্ষেত্রে দেখি। তাহলে আমি যদি এখন বলি বৃষ লগ্ন, কারণ প্রথমে আমরা মেষ লগ্নের ব্যাপারে বললাম, এবং লগ্ন এবং রাশিকে দুটো আপনি একসাথে কনসিডার করতে পারেন। রাশির আচ্ছা। ক্ষেত্রে আমি একটু পরে আসবো, কারণ রাশি থেকে আমরা ভাকুট দোষ দেখি, বাট আমি এখন লগ্নে কনসেন্ট্রেট করছি। তো আমি যদি বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, তাহলে বৃষ লগ্নের 6th হাউস হচ্ছে তুলা। তো অর্থাৎ বৃষ লগ্নের লোককে, তুলা লগ্নের লোককে একটু অ্যাভয়েড করা উচিত। এবং বৃষ লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান যেটা, সেটা হচ্ছে ধনু। অর্থাৎ বৃষ লগ্ন এবং ধনু লগ্নের কিন্তু, এবং বৃষ লগ্নের সাথে তুলা লগ্নের খুব একটা সামঞ্জস্য, খুব একটা কিন্তু কম্বিনেশনটা ভালো যায় না। ঠিক আছে। আবার উল্টো দিক থেকে এটা হচ্ছে ধনু লগ্নের সাথেও বৃষ লগ্নের ভালো যায় না। তো এটা বোথ সাইডস। আচ্ছা, এবার যদি কেন আমি যায় না সেটাও যদি একটু ওরকম অল্প করে বুঝিয়ে বলো। অবশ্যই বৃষ লগ্নের লোকরা খুব ধীর, খুব স্থির, এবং এনারা ধীর স্থির হয়ে টাকা জমাতে পছন্দ করেন, বেশি টাকা খরচা করতে পছন্দ করেন না, খুব মেটেরিয়ালিস্টিক হন এবং নিজের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন। এবার নিজেদের পরিবারকে খুব বেশি ভ্যালু করেন, নিজেদের ব্যাপারটাকে গুছিয়ে নেন। কিন্তু যারা তুলা লগ্নের লোক, তুলা হচ্ছে মার্কেট প্লেস, তারা খুব বেশি পাবলিক লাইফে ইন্টারেস্টেড। তো একজন ফ্যামিলি লাইফে ইন্টারেস্টেড, একজন পাবলিক লাইফে ইন্টারেস্টেড, দুটো রাশি কিন্তু শুক্র দ্বারা রুলড, বাট তা সত্ত্বেও এতটা বড় ডিফারেন্স। আবার বৃষ লগ্নের সাথে ধনু লগ্নের কেন মেলে না? তার কারণটা হচ্ছে যে ধনু লগ্ন হচ্ছে একজন টিচার, একজন টিচার যে খুব বেশি স্ট্র্যাটেজি ক্রিয়েট করবে, পরিবারে খুব একটা থাকতে পছন্দ করবে না, ভগবান, রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি নিয়ে থাকতে পছন্দ করবে, এক্সারসাইজ করতে পছন্দ করবে। কিন্তু যে বৃষ লগ্নের জাতক, সে কিন্তু প্রাইমারিলি খুব বেশি পারিবারিক একজন মানুষ, ফ্যামিলি ম্যান, জীবনে স্টেবিলিটি পছন্দ করে। বৃষ লগ্নের লোককে আপনি যে জায়গা থেকে সরাতে পারবেন না, সে ঘুরতে কিছুতেই পছন্দ করবে না। ধনু লগ্নের লোক সারাক্ষণ গোটা ইন্ডিয়া, গোটা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবে। তো এই যে বেসিক যে ডিফারেন্সটা ডিসিশন মেকিংয়ে, এটা আছে। তবে এটাই আলটিমেট নয়, এর সলিউশনও অবশ্যই আছে। এবার আমি যদি এগিয়ে যাই মিথুন লগ্নে, মিথুন লগ্নের লোকরা প্রচণ্ড ফ্রেন্ডলি, খুবই বাচ্চা সুলভ, প্রচণ্ড ফ্রেন্ডলি, খুব ইনকুইজিটিভ এবং খুব কিউরিয়াস মাইন্ড। ঠিক আছে, সবসময় নতুন ইনফরমেশন গ্যাদার করতে চান, একটু গসিপ করতে ভালোবাসেন। তো মিথুন লগ্ন সাপেক্ষে যদি আমি ষষ্ঠ ঘরকে বলি, তাহলে সেটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক প্রচণ্ড হিডেন। যে বৃশ্চিক লগ্নের লোক, তার ভেতর থেকে আপনি ইনফরমেশন বের করতে পারবেন না। সে বন্ধু সুলভ নয়, সে খুবই সিক্রেটিভ, বাইরে যেরকম ভেতরে সেরকম নন। ওই জন্য মিথুন আর বৃশ্চিক এদের মধ্যে কিন্তু মেলটা ঠিক জমে না। আবার মিথুন কি বললাম, প্রচণ্ড বন্ধু সুলভ। আর মিথুনের অষ্টম ঘর হচ্ছে মকর। মকর হচ্ছে প্রচণ্ড ডিসিপ্লিনড, দরকারের থেকে একটাও বেশি কথা বলবে না, হাসবে না, হাসেই না মকর। যেমন আমার মকর লগ্ন, তো অনেকে বলে যে আপনি বড্ড হাসেন কম এবং আপনি দরকারের থেকে বেশি ডিসিপ্লিনড। আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি মিথুন লগ্ন। তো বেসিক্যালি দেখছেন, মানে দুজনের লগ্ন আলাদা হওয়া সত্ত্বেও তো বেস্ট ফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, কারণ অনেক সময় অপোজিট অ্যাট্রাক্টস, এটাও আমরা বলে থাকি। তো প্রবলেম তো আছে ডিসিশন মেকিংয়ে, কিন্তু তার সলিউশনও অবশ্যই হয়। ঠিক যেরকম বললাম যে মিথুন লগ্নের লোকের চার্টে যদি শনি ভালোভাবে প্লেসড হয়, আর যদি মকর লগ্নের লোকের চার্টে যদি বুধ ভালোভাবে প্লেস থাকে, তাহলে দুজনের মধ্যে মৈত্রীটা বসে গেল। লগ্ন স্বরাষ্ট্রক হওয়া সত্ত্বেও মেলবন্ধনটা ভালো করে জমে যাবে। তো এইটা বেসিক ডিফারেন্স মিথুন লগ্ন এবং মকর লগ্নের লোকের মধ্যে। মকর লগ্ন বলবে যে এত বেশি হাসাহাসি করো না, এত বেশি গসিপ করো না, চুপচাপ বসে থাকো। আর মিথুন লগ্ন সবাইকে বন্ধু বানিয়ে নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড মকর লগ্নের লোক কিন্তু একটু একাকিত্বে ভোগে, কারণ তারা খুব কোল্ড, খুব ঠান্ডা। এর পরবর্তী লগ্নে যদি আমি এগিয়ে যাই, তাহলে আমি আসবো কর্কট লগ্নে। কর্কট লগ্নের লোকেদের সাথে কিন্তু আবার মকর লগ্নের লোকেদের যেরকম মিল আছে, তেমনি এদের ক্ষেত্রে কর্কট লগ্ন থেকে যদি আমরা 6 ঘর দূরে যাই, তাহলে আমরা দেখবো ধনু লগ্নের সাথে এদের খুব একটা কিন্তু মিলছে না। তার কারণ কি? ধনু লগ্নের যারা লোক, তারা একটু গুরু বা টিচার প্রকৃতির, তারা শেখাতে পছন্দ করেন লোককে। অন দ্য আদার হ্যান্ড কর্কট লগ্নের লোকেরা খুবই বেশি মাদারলি, মাতৃত্ব বোধটা ন্যাচারালি আসে, সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসতে চেষ্টা করবেন। তো এখানে একটা বেসিক কনফ্লিক্ট, যে কীভাবে আমরা অপরজনকে ট্রিট করছি। ধনু লগ্নের লোক অপরজনকে ট্রিট করবেন যেন সবাই ওর স্টুডেন্ট, কিন্তু কর্কট লগ্নের লোক
অপরজনকে ট্রিট করবেন যেন সবাই ওনার সন্তান। তো এই যে বেসিক ট্রিটমেন্টটা, এই যে ইমোশনালি দুজনে যে কতটা আলাদা সেটা আমরা বুঝতে পারছি। তো কর্কট লগ্নের লোকেরা ইমোশনালি স্ট্রং হন, কিন্তু ওনাদের মধ্যে একটু নরম স্বভাবটা বেশি থাকে। ধনু লগ্নের লোকেদের মধ্যে নরম স্বভাবটা কম থাকে, ওনাদের কথাবার্তা একটু হার্শ হয়, একটু কমান্ডিং হয়, যার জন্য কিন্তু বেসিক যে মিলটা সেটা হয় না। কর্কট লগ্ন থেকে যদি আমরা অষ্টমে যাই তাহলে আমরা দেখব কুম্ভ। কুম্ভ হচ্ছে সবথেকে সায়েন্টিফিক রাশি। বড় বড় মেশিনস, কম্পিউটার্স, মডার্ন টেকনোলজি, সোশ্যাল অর্গানাইজেশনস, বড় বড় জায়গা, বড় বড় অর্গানাইজেশন, বড় বড় কোম্পানি, তো এগুলো আমরা কুম্ভ রাশি থেকে দেখে থাকি। বাট কর্কট হচ্ছে একটা মাতৃত্বের জায়গা, আমাদের ডোমেস্টিক লাইফ, আমাদের ঘর, যেখানে আমাদের মা আছেন, আমাদের কিচেন, আমাদের শয়নকক্ষ। তো এইটি হচ্ছে ফোর্থ রাশি, যেটা হচ্ছে কর্কট। তো দুটোর মধ্যে একটা বিশাল ডিফারেন্স, একটা কুম্ভ পুরোপুরি লগ্ন আর কর্কট লগ্নে এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। বিশাল একটা ডিফারেন্স। কর্কট লগ্নের লোকেরা অনেকটা বেশি রেস্টুরেন্টে যেতে বেশি পছন্দ করবেন, অনেকটা বেশি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করবেন, কিন্তু কুম্ভ লগ্নের লোকেরা আবার সবসময় সায়েন্টিফিক কথাবার্তা বলবেন, জীবনে নতুন নতুন অ্যাডভেঞ্চার করবেন, স্টেবিলিটি জীবনে কম রাখবেন, এবং সবসময় সোসাইটির প্রতি বেশি ঝোঁক দেখাবেন, তো সোশ্যাল ওয়ার্কার হবেন। কিন্তু কর্কট লগ্নের লোকেদের পুরো কনসেন্ট্রেশনটা নিজের ফ্যামিলি হবে। তো এই যে বেসিক ডিফারেন্সটা, এই বেসিক ডিফারেন্সটার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হয়। মিল হবে না। কিন্তু অবশ্যই কর্কট লগ্নে যদি বৃহস্পতি ভালোভাবে প্লেসড হয়, আর বৃহস্পতির লগ্নে মানে ধনু লগ্নে যদি চন্দ্র ভালোভাবে প্লেসড হয়, তাহলে কোনো প্রবলেম নেই, গ্রহমৈত্রী হয়ে গেল। এইভাবে আমরা দেখে থাকি। তারপর আমি এগিয়ে যাব। সিংহ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ স্থান রুলড হচ্ছে মকর রাশি দ্বারা। তাহলে আবার সেই মকরের ডিসিপ্লিন, মকরের কোল্ডনেস, আর সিংহ লগ্ন একটু বেশি অহংকারী, খুব বেশি কনফিডেন্ট, একটু অ্যাগ্রেসিভ। হ্যাঁ, অ্যাগ্রেসিভ। এবং সিংহ লগ্নকে যদি আপনি রাজা বলে মেনে নেন, তাহলে তার থেকে বড় মানুষ পৃথিবীতে, তার থেকে বড় মনের মানুষ পৃথিবীতে কেউ নেই। মকর লগ্ন আবার খুবই ঠান্ডা, মানে এনাদের কনফিডেন্স লেভেল একটু কম থাকে। এনারা চান যে আমি এত ভালো কাজ সোসাইটিতে করব যার ফলে আমার নাম হবে। ন্যাচারালি এদের যে কনফিডেন্স একটু খারাপ থাকে, এবং এনাদের মধ্যে স্টেজ ফিয়ার থাকে, আর সিংহ লগ্নের মধ্যে কোনো স্টেজ ফিয়ার থাকে না। তো মকর লগ্নের কোল্ড হার্ড ডিসিপ্লিন এবং সিংহ লগ্নের শো অফ একে অপরের সাথে মেল খায় না, যার জন্য বেসিক প্রবলেম দেখা দেয়। কিন্তু অবশ্যই মকর লগ্নে যদি সূর্য ভালোভাবে প্লেসড হয়, আর সিংহ লগ্নে যদি শনি ভালোভাবে প্লেসড হয়, নো প্রবলেম, ম্যাচিং হয়ে গেল। আচ্ছা, এইবার যদি আমি আসি সিংহ লগ্নেরই অষ্টম ঘর। সিংহ লগ্নের অষ্টম ঘর মীন রাশি দ্বারা রুলড। মীন রাশি হচ্ছে সবথেকে বেশি আধ্যাত্মিক রাশি, গিভ আপ করে দেওয়ার রাশি। মানে আমি পুরোপুরি ঠাকুরের আশ্রমে চলে গেলাম, পুরোপুরি সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলাম, সবাইকে মানিয়ে নিলাম, সবাইকে আপন করে নিলাম, গোটা পৃথিবীকে আমি ভালোবাসলাম। সিংহলগ্ন, যেখানে সিংহলগ্নের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, গিভ আপ করতে চায় না। তো এখানে একটা বেসিক স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ভুলভ্রান্তি হয়ে যায়, যে একজন খুব বেশি অহংকারী এবং একজন খুব বেশি তিনি অহংকারকে ত্যাগ করে দিচ্ছেন। কিন্তু সিংহ লগ্নের লোকরা যদি বিয়ে করেন মীন লগ্নের লোকদের, তাহলে এদেরকে খুব খারাপভাবে জাজ করবেন, যে তুমি জীবনে কিছুই করতে পারলে না, আমি তো এত পরিশ্রম করি। এই যে বেসিক, এবং এটা ইরেসপেক্টিভ অফ জেন্ডার আমি লক্ষ্য করেছি। এর পরবর্তীকালে যদি আমি চলে আসি কন্যা লগ্নে, কন্যা লগ্নের যে অষ্টম ঘর, সেই অষ্টম ঘর হচ্ছে মেষ। তো আবার ওই ব্যাপারটাই চলে এলো, মেষ লগ্ন না ভেবে কাজ করতে চায় এবং ভাবে যে প্রথমে শুরু তো করি, তারপরে পরের স্টেপটা আমি পরে ভেবে নেব। কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে কি হয়, যে ওভার ক্যালকুলেট করবে, তারপরে ভাববে যে এই কাজটা আমার আদৌ করা ঠিক হবে কি না, তারপরে হয়তো করবে। তো এই যে বেসিক এনার্জির যে ডিফারেন্সটা, একজন হঠকারী সিদ্ধান্ত নিতে চায়, আর আরেকজন ওভার ক্যালকুলেট করে প্রোক্রাস্টিনেট করতে চায়। তো এই যে বেসিক ডিফারেন্সটা, এই বেসিক ডিফারেন্সটার জন্য হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মতান্তর এবং মনান্তর তৈরি হয়। ঠিক আছে, কন্যা লগ্নের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এদের যে 6 নম্বর ঘর, সেটা রুলড হয় অ্যাকুইরিয়াস অর্থাৎ কুম্ভ রাশি দ্বারা। কুম্ভ একটি সায়েন্টিফিক রাশি, প্রচণ্ড সায়েন্টিফিক রাশি, কিন্তু কুম্ভ রাশির লোকেদের সোসাইটিতে এরা অনেক কাজ করে, কিন্তু টাকার বিনিময়ে। কন্যা লগ্নের লোকেরা আবার একটু চ্যারিটিতে বেশি ইন্টারেস্টেড। তো এটি খুব বেশি মিসম্যাচ না হলেও সামান্য একটা কোথাও মিসম্যাচ থেকেই যায়, ভাবনা চিন্তার একটা পার্থক্য থাকছে। হ্যাঁ হ্যাঁ, কন্যা লগ্নের লোকেরা জেনারেলি ওভার থিঙ্কিংয়ের জন্য খুব বেশি সাফার করেন, এবং কুম্ভ লগ্নের লোকেরা কিন্তু এতটা ওভার থিঙ্কিং পছন্দ করেন না, ইনোভেশন জীবনে পছন্দ করেন, নতুন নতুন জিনিস না ভেবেই করতে থাকেন। এবং কন্যা লগ্নের লোকেরা কোনো নতুন জিনিস করতে পছন্দ করেন না যতক্ষণ না একটা ফুল প্রুফ প্ল্যান আছে। খুব বেশি ডিফারেন্স নয়। কেন খুব বেশি ডিফারেন্স নয়? কারণ কন্যা লগ্নের অধিপতি বুধ, এবং কন্যা লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে শনি। শনি এবং বুধ কিন্তু বন্ধু, যার জন্য স্বরাষ্ট্র হওয়া সত্ত্বেও যেহেতু প্ল্যানেটের মধ্যে বন্ধুত্ব আছে, তাই ততটাও খারাপ নয়।
এবার দুজনের চার্টে বুধ এবং শনির প্লেসমেন্টটা দেখে নেওয়া উচিত। তো এটা এভাবে আমরা গ্রহ মৈত্রী করি। পরবর্তী আমরা এগিয়ে যাব তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে যে ষষ্ঠ ঘর সেটি রুলড হচ্ছে বৃহস্পতির রাশি মিন দ্বারা। মিন প্রচণ্ড স্পিরিচুয়াল, সব কিছু গিভ আপ করে বেরিয়ে যেতে চায়, এবং তুলা লগ্নের লোকেরা প্রচণ্ড বেশি পাবলিক লাইফ ওরিয়েন্টেড, সাধারণ মানুষের মধ্যে গিয়ে কাজ করতে চান, অহংকার বেশি থাকে না, অহংকার শূন্য হয়, সাধারণ মানুষের মধ্যে গিয়ে কাজ করতে চান। ওই জন্য অনেক যারা বড় বড় সেলিব্রিটি আছে, যেরকম আপনি ধরুন শাহরুখ খান, যে পাবলিক লাইফে খুব ভালো, আর লিওনার্দো ক্যাপ্রিও, যে পাবলিক লাইফে খুব নাম করেছেন যিনি, কেট উইন্সলেট, যারা পাবলিকের কাছে খুব প্রিয়, তাদের কিন্তু দেখা যায় যে সূর্য নিচস্থ তুলা রাশিতে। এবার সূর্য এবং লগ্নের পার্সোনালিটিটা সেম, কারণ সূর্য থেকেও আমরা পার্সোনালিটি দেখি, লগ্ন থেকেও পার্সোনালিটি দেখি। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে তুলা লগ্নের লোকেরা অ্যাকচুয়ালি কীরকম হন। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি বলি যে এবার তুলা লগ্নরা যাকে পছন্দ করে না, মিন লগ্নের লোককে, বড্ড বেশি স্পিরিচুয়াল, লোকের মধ্যে না গিয়ে একটা ফাঁকা জায়গায় প্রাইভেসিতে বসে আছে। তো এই যে মিসম্যাচটা, একজন একটা প্রবলেম হবেই। একজন পুরোপুরি পাবলিক লাইফে ইন্টারেস্টেড, আর একজন লোনলিনেসে, সলিচিউডে ইন্টারেস্টেড। তুলা লগ্নের ক্ষেত্রে যদি আমি অষ্টম ঘরটাকে দেখি, তাহলে সেটি বৃষ রাশি দ্বারা রুলড। আবার বৃষ ফ্যামিলি ওরিয়েন্টেড, এবং তুলা লগ্নের লোকেরা প্রচণ্ড বেশি পাবলিক লাইফে ওরিয়েন্টেড। তো দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসে। এবার তুলা লগ্নের ক্ষেত্রে মজার কথা, তুলা রাশি রুলড হচ্ছে শুক্র দ্বারা, শুক্রের উচ্চস্থ রাশি হচ্ছে মিন, এবং শুক্রেরই নিজের রাশি হচ্ছে বৃষ। অর্থাৎ শুক্রের এক একটা প্লেসমেন্ট যেটা শুক্রের জন্য ভালো, সেটা শুক্রের আরেকটি প্লেসমেন্টের জন্য প্রবলেমেটিক। তাহলে শুক্রের নিজের সাথেই প্রবলেম আছে। তো শুক্র বিভিন্নভাবে নিজের পার্সোনালিটিটাকে চেঞ্জ করে। তো আমি একটু উদাহরণ দিয়ে রাখি, যেরকম গৌতম বুদ্ধ, শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে। তো গৌতম বুদ্ধ প্রথমে উনি তপস্যা করছিলেন, তারপরে ওনার প্রচণ্ড খিদে পায়, তারপরে উনি এক বাটি পায়েস ওনাকে সুজাতা বলে একজন মহিলা এনে দেন। সেটি খেয়ে উনি বুঝতে পারেন যে এবার থেকে আমি এত কষ্ট নিজের শরীরকে দেবো না। তো এই যে এক বাটি পায়েস, এটিকে আমরা বোঝাই বৃষ রাশি দ্বারা, যেটাও শুক্রের রাশি। আবার যে হার্ট পিনেন্স যেটা উনি করছিলেন, কঠোর তপস্যা, সেটা বোঝায় শুক্রের উচ্চস্থ অবস্থাকে, অর্থাৎ মীন রাশি দ্বারা। তো শুক্রের নিজের সাথেই নিজের একটা কনফ্লিক্ট আছে। তো এটা গৌতম বুদ্ধের উদাহরণ দিয়ে বোঝালাম। অবশ্যই ওনার শুক্রের এই প্লেসমেন্ট ছিল না, থেকে থাকলেও আমি জানি না ওনার আসল হরোস্কোপ কি, তবে আমি একটা উদাহরণ দিলাম। পরবর্তীকালে যদি আমি আসি বৃশ্চিক লগ্নে, বৃশ্চিক লগ্নের ষষ্ঠ স্থান রুলড হচ্ছে মেষ রাশি দ্বারা, যেটা দুটো রাশি মঙ্গল দ্বারা রুলড। কিন্তু বেসিক ডিফারেন্সটা হচ্ছে, মেষ রাশি হচ্ছে ডিরেক্টলি তোমাকে অ্যাটাক করবে, ডিরেক্টলি চার্জ করবে, আর বৃশ্চিক রাশির লোকরা তোমাকে পেছন থেকে চার্জ করবে, পেছন থেকে অ্যাটাক করবে, অ্যাম্বুশ যেটাকে বলা হয় ইংরেজিতে। পেছন থেকে অ্যাটাক করবে, প্ল্যান করবে, প্লট করবে, পলিটিক্স করবে, সামনাসামনি নিজের অ্যাগ্রেশন দেখাবে না। কিন্তু যারা মেষ লগ্নের লোক, তারা সামনাসামনি অ্যাগ্রেশন দেখাবে। তুমি ধরে নিতে পারো যারা বৃশ্চিক লগ্নের লোক, তারা হচ্ছে একজন রোগা পাতলা চেহারার একজন MMA ফাইটার, বা একজন ব্ল্যাক বেল্ট, যার ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট আছে, কিন্তু তাকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না। আর মেষ লগ্নের লোককে তুমি বলতে পারো যে একজন বডি বিল্ডার, যাকে বাইরে থেকে দেখে খুব অ্যাগ্রেসিভ মনে হয়। তো এটা বেসিক ডিফারেন্স। তো একজন নিজেকে চুপচাপভাবে লুকিয়ে রাখবে, অ্যাম্বুশ করবে, পেছন থেকে অ্যাটাক করবে, লুকিয়ে অ্যাটাক করবে রাতের অন্ধকারে। মেষ রাশির দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে অ্যাটাক করবে। ভাবনা চিন্তাই কিন্তু দুরকম। তাহলে একদম দুরকম। মেষ রাশির লোক আজকে চাই তাহলে আজকেই চাই। বৃশ্চিক রাশির লোকের ধৈর্য অনেক বেশি, দীর্ঘক্ষণ অপেক্ষা করবে, কখনো কখনো 5-10 বছর এরা অপেক্ষা করতে পারেন। বৃশ্চিক এবং মকর 5-10 বছর নিজের একটি সুযোগের জন্য অপেক্ষা করতে পারেন। তা এতটা বেশি ধৈর্য এবং স্থৈর্য ওনাদের মধ্যে আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, ওনাদের জীবনে অনেক সময় খুব ভালো অপরচুনিটি বেরিয়ে যায়। তো দুটোই ভালো, দুটোই খারাপ, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখি। আচ্ছা, তো বৃশ্চিক লগ্নের যদি আমি অষ্টম স্থান বলি, তাহলে অষ্টম স্থান রুল হচ্ছে মিথুন দ্বারা। আবার মিথুন প্রচণ্ড হাসি খুশি, গসিপ করতে ভালোবাসে, নেটওয়ার্ক করতে ভালোবাসে। বৃশ্চিক রাশি আবার একটু লুকোনো, বেশি কথা বলতে পছন্দ করে না, যা করবে লুকিয়ে করবে। যেটুকু তোমাকে বৃশ্চিক লগ্নের লোকেরা জানাতে চাইবে, তুমি সেটুকুই তাদের ব্যাপারে জানবে, তুমি তার বেশি এক ফোঁটা ইনফরমেশন, প্রচণ্ড সিক্রেটিভ। ঠিক আছে। আর মিথুন একদম উল্টো, মিথুন একদম উল্টো, ওপেন বুক। ধনু লগ্নের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে অষ্টম স্থান রুল হচ্ছে কর্কট দ্বারা। কর্কট প্রচণ্ড মাতৃত্ব সুলভ, এবং ধনু কিন্তু ন্যাচারাল টিচার, ন্যাচারাল গুরু। তো এবার গুরুর খুব কাছাকাছি তুমি যেতে পারবে না, একটু দূরত্ব বজায় রাখতে হবে। আমরা একেবারে মাকে জড়িয়ে ধরতে পারি, মায়ের কোলে চলে যেতে পারি, কিন্তু গুরুর সাথে তো ওটা করা যাবে না। গুরুকে আমরা একটা উঁচু স্থানে বসতে দিই, তাকে সম্মান করি। তো অর্থাৎ এইখানে একটা কিন্তু পাওয়ার স্ট্রাগল চলে আসে, একটা ইগো ক্ল্যাশ কোথায়। হ্যাঁ, যে কর্কট লগ্নের যারা লোক,
তারা খুব ইজিলি অ্যাভেলেবল। তোমার যদি কোনো মেন্টাল প্রবলেম হয়, মানসিক চাপ, দুশ্চিন্তা চলে, তুমি কর্কট লগ্নে যে কোনো লোককে গিয়ে বলো, তোমার নিজেকে খুব হালকা লাগবে। কিন্তু তুমি যদি ধনু লগ্নের লোকের কাছে গিয়ে সেই প্রবলেমটা শেয়ার করো, তাহলে সে তোমাকে উল্টে অ্যাডভাইস এবং জাজ করতে পারে। অ্যাডভাইস তো দেবে, একটু জাজ করেও দেবে। ঠিক আছে, কারণ বেসিক ম্যাসকুলিনিটি আর ফেমিনিনিটিকে যদি আমি দেখি, তাহলে কর্কট হচ্ছে একটি ফেমিনাইন সাইন, একটি নারী জাতীয় সাইন, এবং যদি আমি বলি ধনু, এটি একটি ম্যাসকুলাইন সাইন। তো এর যে অ্যাডভাইস সেটা একটু হার্শ লাগতে পারে। তো কিন্তু আবার ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কটে, তো খুব একটা বড় শত্রুতাও নেই। চন্দ্র এবং বৃহস্পতি কিন্তু বন্ধু, স্বরাষ্টক হলেও চলে যাবে, স্বরাষ্টক হলেও চলে যাবে, অসুবিধা নেই, খুব বড় কিছু প্রবলেম না হলে। এবার যদি আমি আসি ধনু লগ্নের 6th হাউস, ষষ্ঠ স্থান, এটি রুলড হচ্ছে বৃষ রাশি দ্বারা। তো এই যে বৃষ রাশি অধিপতি হচ্ছে শুক্র। শুক্র আবার প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড, কাউকে অত অ্যাডভাইস করতে দেয় না, করতে চায়ও না। ঠিক আছে, সবসময় নিজেরটা বুঝি না, আমার জুয়েলারি, আমার ক্লোথস, আমার গাড়ি, খুব বেশি একটু আমার বা আমার ফ্যামিলির, নিজের ফ্যামিলির জন্য এটা বেস্ট। ধনু লগ্ন অনেকটা বেশি সামাজিক, সবার জন্য করব, আমার স্টুডেন্টদের জন্য করব, নিজের স্টুডেন্টদের খুব বেশি ভ্যালু করে। তো এটা একটা বেসিক ডিফারেন্স। ধনু লগ্নের লোকেরা ট্র্যাভেল করতে খুব বেশি পছন্দ করবেন, বৃষ লগ্নের লোকেরা ট্র্যাভেলিংয়ে একটু ওনাদের অনীহা আছে। যদি লগ্নপতি নবমে থাকে অবশ্যই ট্র্যাভেল বেশি করতে পারেন, সেটা অনেক গভীরের ব্যাপার, কিন্তু বেসিক যদি আমি বলে থাকি টেন্ডেন্সি। তারপরে যদি আমি আসি মকর লগ্নে, মকর লগ্নের ষষ্ঠ স্থান আবার মিথুন দ্বারা রুলড, অর্থাৎ মকর লগ্ন খুব চুপচাপ ধরনের, মিথুন লগ্ন খুব বেশি কথা বলে, মিসম্যাচ। কিন্তু শনি এবং বুধ যেহেতু বন্ধু, দুজনের মধ্যে কিন্তু মেলবন্ধন থাকতে পারে। মকর লগ্ন বেশি কথা বলে না, বেশি গসিপিংয়ে যায় না, নিজেরটা নিয়ে থাকে, এবং এরা এতটা বেশি মুখটাকে গোমরা করে বসে থাকবে যে আপনি এদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন না। দুটো জোক আপনি ক্র্যাক করলেন, তারা হাসলো না, কিন্তু কিন্তু যদি মিথুন লগ্নের লোক হয়, সে উল্টে আপনাকে 3টে জোক শুনিয়ে দেবে। ঠিক আছে, কারণ হাসি, মস্করা, কমেডি এগুলো আমরা বুধের রাশি থেকে দেখে থাকি। সিরিয়াসনেস, ডিসিপ্লিন, ডিপ্রেশন, নেগেটিভিটিকে আমরা শনি রাশি থেকে দেখে থাকি। তো বাট দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, তো শনি কিন্তু এই কোম্পানিটা খুব এনজয় করবে, কারণ ওই যে অপোজিট অ্যাট্রাক্টস, তো যে ভয়েডটা, যে খালি জায়গাটা শনির লাইফে, সেটা মিথুন এসে সম্পূর্ণ করতে পারে। তো মকর লগ্নের যে অষ্টম স্থান, সেটি রুলড হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি দ্বারা। শনি, সূর্য, কিন্তু আমরা সবাই জানি, যে যাদের অ্যাস্ট্রোলজিতে কোনো নলেজও নেই তারাও জানে যে শনি সূর্যের যে শত্রুতা, সেটা কিন্তু সবাই জানে, বাবা ছেলে, ঠিক আছে, মারাত্মক শত্রুতা। ওই জন্য শনি সূর্য যোগ যদি হরস্কোপে থাকে, তাহলে পিতৃদোষ ক্রিয়েট হয়, পূর্বপুরুষদের অভিশাপ আমাদেরকে ক্যারি করতে হয়। আবার যখন শনি সূর্য যোগ যদি হয়, তাহলে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়, অফিসে বস ম্যানেজারের সাথে সম্পর্ক খারাপ হয়, গভর্নমেন্টের সাথে প্রবলেম হয়। যদি স্ট্র্যাটেজিক্যালি এরকমভাবে প্লেসড হতে পারে, শনি সূর্য কম্বিনেশনে আপনার জেল যোগ অবধি হতে পারে। তো এত বড় বড় ব্যাপার হতে পারে শনি সূর্য যোগে। তার মানে এই দুটো লগ্ন একসঙ্গে না থাকাই বেটার, যতই মেল থাক, যাই থাক, না থাকাই বেটার। প্রচণ্ড বেশি ক্ল্যাশ হবে, তা সত্ত্বেও টিকতে পারে। ঠিক আছে, কারণ আমরা 1985 আগে ডিভোর্স দেখিনি, 1985 পর থেকে দেখেছি। মিলেনিয়ালসের মধ্যেও যারা জেনজির দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি বাড়ছে। না, আগেও ডিভোর্স হতো না তা নয়, 1985 পর থেকে বেড়ে গেছে, বা 1980 পর থেকে বেড়ে গেছে। তার আগে হার্ডলি আমি দেখেছি আমার ক্লায়েন্টদের মধ্যে, হ্যাঁ দেখেছি, বাট খুব কম। বর্তমানে দিন দিন আরও বেশি বাড়ছে। ঠিক আছে, তো এই যে মকর লগ্ন এবং সিংহ লগ্নে বেসিক ডিফারেন্স, সিংহ লগ্নের লোকেরা একটু বেশি অহংকারী, একটু বেশি মানে নিজেকে জাহির করতে চায়, এবং মকর লগ্নের লোকেরা নিজেদেরকে সংকুচিত করে রাখে, নিজেদেরকে লুকিয়ে রাখে। একেবারেই দু রকমের মানুষ। প্রচণ্ড নিজের ব্যাপারে বলতে ভালোবাসবে, আমার এই গাড়িটা আছে, আমার এই বাড়িটা আছে, আমার এতগুলো বন্ধু আছে, আমি এই পড়াশোনা করেছি, এই চাকরি করি। মকর লগ্নের লোক, দাদা আপনি কি করেন? হ্যাঁ ওই আর কি চলছে, ব্যাস। তারপরে আপনি আর কিচ্ছু জানতে পারবেন না, আর কিচ্ছু জানা সম্ভবই নয়। তো এনারাও বৃশ্চিকের মতো প্রচণ্ড বেশি অন্ধকারাচ্ছন্ন, মানে অথবা সিক্রেটিভ। বা মকর লগ্নের একজনের সাথে খুলতে অনেক সময় লাগে, 3-4 মাস, এরকম একটা ব্যাপার। তারপরে যদি আমি আসি কুম্ভ লগ্নে, কুম্ভ লগ্নের ষষ্ঠ স্থান আবার রুলড হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশি দ্বারা। কর্কট ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড, কুম্ভ সেখানে পুরো সোসাইটি, সামাজিকতা ওরিয়েন্টেড। কোনো একটা ফ্ল্যাটে দুর্গাপুজো হবে, কালী পুজো হবে, তার অর্গানাইজেশনগুলো কে করে? কুম্ভ লগ্নের লোকেরা, যাদের কুম্ভে প্রচুর প্ল্যানেট আছে, তারা জেনারেলি করে থাকেন, বা যাদের একাদশ ভাব খুব স্ট্রং, তারা করে থাকেন। কর্কট লগ্নের লোকেরা সেই অনুষ্ঠানে থাকবেন, কিন্তু সেই অনুষ্ঠানের যে ভেতরের কাজগুলো হয়তো করবেন। তো এখানে একটা পাওয়ার স্ট্রাগল, একটা মেন্টালিটির মিসম্যাচ চলে আসে। কুম্ভ লগ্নের যে অষ্টম স্থান,
কুম্ভ লগ্নের অষ্টম স্থান রুল হচ্ছে কন্যা দ্বারা। শনি বুধ যেহেতু বন্ধু, খুব একটা খারাপ না। কুম্ভ লগ্ন নতুন নতুন জিনিস ইনোভেট করতে চায়, তাড়াতাড়ি করে করতে চায়, কারণ কুম্ভ লগ্ন সবসময় মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। কন্যা লগ্ন ধীরে সুস্থে সময় নিয়ে ক্যালকুলেট করে, ওভার ক্যালকুলেট করে, চিন্তা করে তারপরে ওই দিকে এগিয়ে যাবে। তো এটা খুব একটা বড় প্রবলেম না, কারণ একজন খুব প্রোক্রাস্টিনেট করে প্ল্যান করছে, সময় নিয়ে প্ল্যান করছে, আরেকজন এক্সিকিউট করছে। ঠিক যেরকম ক্রিকেটে আমরা দেখে থাকি, একজন ব্যাটসম্যান হিট করছেন, আরেকজন ব্যাটসম্যান কিন্তু বলগুলোকে ডট করছেন। তো এখানে কিন্তু কম্বিনেশনটা খারাপ না, দুজনে কিন্তু চলতে পারে। লাস্ট লগ্ন আমরা আসবো মীন লগ্ন। মীন লগ্নের ষষ্ঠ স্থান রুলড হচ্ছে সূর্যের রাশি সিংহ দ্বারা। তো সিংহ প্রচণ্ড বেশি অহংকারী এবং মীন কিন্তু নিজের অহংকারটাকে ত্যাগ করতে চায়। বেসিক ডিফারেন্স, এই জন্য মিসম্যাচ হয়। কিন্তু সূর্য বৃহস্পতি বন্ধু, চলতেই পারে, অবশ্যই চলতে পারে, বড় অসুবিধা নেই। এবার মীন লগ্নের সাথে যদি আমি মীন লগ্নের অষ্টম স্থান রুলড হচ্ছে গিয়ে তুলা দ্বারা। আবার সেই শুক্রের প্রবলেমটা। তুলা লগ্ন পুরোপুরি পাবলিক লাইফে ডেডিকেটেড, পাবলিক লাইফ ম্যারেজে ডেডিকেটেড, পাবলিক লাইফে ডেডিকেটেড, পুরোপুরি মানুষের সাথে মিশতে চায় একাত্ম হয়ে। মীন লগ্নের লোকেরা প্রাইভেসি পছন্দ করে, তো এখানে পার্টনারকে আরেকজন পার্টনার ইরিটেট করতে পারে। তো এইটি হচ্ছে বেসিক। এবার রাশি সাপেক্ষেও 6 এবং 8কে স্বরাষ্ট্রকী বলা হয়। তো রাশি সাপেক্ষেও কিন্তু বেসিক ডিফারেন্সটা চলে আসে, একই ধরনের চলে আসে। আপনি যতটা বললেন তার মধ্যে দুটো লগ্নের কিন্তু আমি দেখলাম যে কম্প্যাটেবিলিটি একদম ঠিক নেই। একটা দেখা গেল সিংহর সঙ্গে রয়েছে এদিকে মকর, আর ওইদিকে মেষের সঙ্গে রয়েছে কন্যা। এই দুটোই কিন্তু মেন গন্ডগোল। বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যালেন্স হলেও হয়ে যেতে পারে, তাই তো? মানে বেসিক্যালি আপনি যেটা বলেন সেটাকে আমি যদি একটু সাম আপ করি, শনির লগ্নের সাথে সূর্যের লগ্ন এবং বুধের লগ্নের সাথে মঙ্গলের লগ্ন মেলে না, খুব কঠিন। হ্যাঁ, অনেকে আছেন বিবাহিত জীবনে সুখী আছেন, বাট যখন ঝগড়া হয় দেখার মতো, সাইডে পপকর্ন নিয়ে আপনি বসতে পারবেন। বাপরে, মানে হ্যাঁ, পুরো বলিউড ড্রামা চলে। কম্প্যাটেবিলিটি নিয়ে আমরা কথা বললাম, এগুলো হচ্ছে কাদের সাথে কাদের মিলছে না। হ্যাঁ, যখন মিলছে না ধরুন, সেক্ষেত্রে কি বিয়ে করা যাবে না? যাবে তো নিশ্চয়ই, কেননা এখনকার দিনে তো মেনলি লাভ ম্যারেজ। মানুষ তো আর মিলিয়ে দেখে বিয়ে করে না, এরকম ভাবে ছক বা রাশি খুব একটা মেলায় না। ধরুন তাদের বিয়ে হয়ে গেছে, বা এক কাপল, তাদের মধ্যে রাশির এই প্রবলেমগুলো, লগ্নের এই প্রবলেমগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন? কোনো রেমেডি আছে কি? অবশ্যই। দেখুন, প্রথম রেমেডি হচ্ছে যে এই দুজন কাপেলের একসাথে কোনো তীর্থস্থান ভ্রমণে যাওয়া উচিত। ধরুন কেদারনাথ, তো একজন যার মেষ লগ্ন তিনি বিয়ে করেছেন আরেকজনকে যার কন্যা লগ্ন, দুজনে মিলে কেদারনাথ গেলেন, এবং কেদারনাথ যাওয়ার সময় একে অপরের সাথে একই বাসে গেলেন, একে অপরকে টাচ না করে। একজন সামনের সিটে বসলেন, একজন পেছনের সিটে বসলেন, দূরত্ব বজায় রেখে। এবং তারপরে সেই তীর্থস্থানে গিয়ে যে ভগবানটি আছেন, শিব ঠাকুর হন বা তিরুপতি হন, বিষ্ণু হন, যেই হন, তো তার কাছে পুজো দেওয়ার পরে তারা আবার রিউনাইট হলো। অর্থাৎ একই সাথে ভ্রমণ করতে হবে, আলাদা আলাদাভাবে। এটা বিয়ের আগে করলে ভালো হয়। সেকেন্ড, যদি আপনার লগ্ন কন্যা হয় এবং আপনি বিয়ে করে থাকেন একজন মানুষকে যার মেষ লগ্ন, তাহলে তার লগ্নপতি মঙ্গল প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে আপনি মঙ্গল রিলেটেড দানগুলো করে দিন। তাহলে মঙ্গলের দান কি হতে পারে? রেড কিডনি বিনস, এই ধরনের খাবার, যে কোনো ধরনের লাল কাপড়, ঠিক আছে? বা আপনি ধরুন কোনো আর্মি বা পুলিশ একাডেমিতে আপনি কিছু অস্ত্র দান করলেন, সেই ব্যাপারগুলো কিন্তু। তাহলে এই যে দানগুলোর দ্বারা আমরা কিন্তু ফিক্স করতে পারি প্রবলেমকে। এবার যার কন্যা লগ্ন সে কি দান করবে? সে তো মঙ্গলের ব্যাপারটা দান করবে। এবার যার মেষ লগ্ন, তার বুধ রিলেটেড প্রবলেম। বুধ কি? বুধ হচ্ছে গিয়ে ভেজিটেবলস, ঠিক আছে? বাচ্চাদের পড়ার বই, তো স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়ার বই দান করলো, কিছু শাক সবজি ভেজিটেবলস দান করলো, ঠিক আছে? সবুজ কাপড় দান করলো, তাহলে কিন্তু প্রবলেমটা অনেক ক্ষেত্রে মিটে যায়। তো এইভাবে এক একটি গ্রহর জন্য এক একটি জিনিসকে দান আমরা করতে পারি। দানের ক্ষেত্রে যদি আমি বলি, বৃহস্পতির ক্ষেত্রে আমরা কিন্তু হলুদ রঙের যে ডাল, মুগ ডাল, আমরা কিন্তু দান করতে পারি, হলুদ কাপড় দান করতে পারি, কলা ইত্যাদি দান করতে পারি। ব্রাহ্মণদের দান করতে হবে, এই দানটা মন্দিরে বা ব্রাহ্মণদের করতে হবে। শুক্রের জন্য আমরা কি দান করতে পারি? ঘি, ইয়োগার্ট, সাদা রঙের কাপড়, জুয়েলারি ইত্যাদি আমরা দান করতে পারি। কাকে দান করব? যিনি ভালো করে জীবনে খেতে পান না, আর্থিক অবস্থা খারাপ, বা কোনো মন্দিরও আমরা দান করতে পারি। তারপরে যদি আমি আসি শনির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে কালো তিল এবং সর্ষের তেল একসাথে নিয়ে সেটাকে একটি ছোট্ট বক্সে বন্ধ করে আমরা রাখতে পারি ঘরের একটি কোণায়। তো একটি ছোট স্টিলের পাত্রে
একটা কালো কাপড়ের ওপর কিছু কালো তিল, যেটাকে বলে ব্ল্যাক সেসেমে, সেটিকে একটি গার্ডার দিয়ে পেঁচিয়ে দিন। তারপরে ওই যে স্টিলের পাত্রে একটু সর্ষের তেল নিন, তার মধ্যে ওই যে ছোট্ট যে কাপড়ের যেটা আপনি তৈরি করেছেন সেটা আপনি ওর ভেতরে রেখে দিন। স্টিলের কৌটোটাকে বন্ধ করে আপনার ঘরে যে কোনো অন্ধকার জায়গায়, সবথেকে ভালো হচ্ছে খাটের তলায় আপনি কোণার দিকে রেখে দিন। 3 মাস পরে সেটিকে জলে বিসর্জন দিয়ে দেবেন, তারপরে আবার সেম রেমেডি করুন। তো এটা শনির দান কি হয়, আপনার ঘরের পুরনো ভাঙা যে ইলেকট্রনিক্স বা লোহার যন্ত্রপাতি আছে সেগুলোকে আপনি দান করতে পারেন। গরিব দুঃখীদের আপনি বস্ত্র দান করতে পারেন। তাহলে কিন্তু শনির রেমেডিটা আমরা করতে পারছি। এরপরে যদি আমরা চলে আসি চন্দ্রের ক্ষেত্রে আমরা কি দান করতে পারি? খাবার, যে কোনো রকমের খাদ্য আমরা দান করতে পারি। সাদা রঙের কাপড়, খাদ্য, বা কারোর বাড়ি তৈরি হচ্ছে, সে বাড়ি তৈরি করতে পারছে না, তাকে আমরা তার বাড়ি তৈরি করার জন্য কিছুটা আমরা ফাইন্যান্সিয়াল এড বা অর্থ সাহায্য করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন প্ল্যানেটের রেমেডিটাকে বুঝলাম। বাকিগুলো একটু বলে দিন, অনেকগুলোই বললেন। সূর্যের ক্ষেত্রে আমরা ঘি, গুড়, কমলা রঙের কাপড় আমরা কোনো আশ্রমে দান করতে পারি। এবার ব্যাপারটা বুঝুন, সূর্যের ক্ষেত্রে আশ্রমে দান এবং বৃহস্পতির ক্ষেত্রে মন্দিরে বা ব্রাহ্মণদের, মানে যারা পূজারী তাদেরকে যদি আমরা দান করে থাকি তাহলে সেটা ভালো। সূর্যের রেমেডির মধ্যে আমরা বলতে পারি সকালবেলা উঠে সূর্য প্রণাম করা, সেটাও কিন্তু একটি অসাধারণ রেমেডি। তাহলে এইভাবে আমরা রেমেডিগুলো কিন্তু পারফর্ম করতে পারি। এবং আরও অনেক রেমেডি আছে, যখন মঙ্গলের দোষ বা মাঙ্গলিকের রেমেডি হয়, রাহুর রেমেডি হয়, এই ধরনের রেমেডি, কেতুর রেমেডি হয়। তো রাহুর রেমেডির মধ্যে যদি আমি বলে থাকি, পুরনো ইলেকট্রনিক্স দ্রব্যাদি আপনি দান করে দিন। রাহুর রেমেডির মধ্যে আপনি রাহুর বীজ মন্ত্র করতে পারেন, ওম রাম রাহাবে নামাহ, দিনে 108 বার করে করতে পারেন। রাহু রেমেডির জন্য আপনাকে ভেজিটেরিয়ান ফুড খেতে হবে, তাহলে রাহু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং চন্দ্র স্ট্রং হয়ে যায় এবং আপনার বাজে অ্যাডিকশনগুলো চলে যায়। কেতুর জন্য আপনি কালো কুকুরকে খাবার খাওয়াতে পারেন, আপনি মাছেদের খাবার খাওয়াতে পারেন, নিজে মাছ খাবেন না, অবশ্যই মাছেদেরকে খাওয়াবেন, এবং আপনি গরিব দুঃখীদের দান করতে পারেন। তো বেসিক্যালি কেতুর যে নিউমেরোলজিক্যাল সংখ্যা সেটি হচ্ছে 7, এবং রাহুর নিউমেরোলজিক্যাল সংখ্যা 4, শনির নিউমেরোলজিক্যাল সংখ্যা 8। তাহলে যদি আমি রাহু রেমেডি করতে পারি, রাহু বোঝায় ব্লাইন্ড লোকদের, কারণ সূর্যকে গ্রহণ করে দেয়, আমাদের দৃষ্টিকে গ্রহণ করে দেয়। অর্থাৎ আমরা যদি রাহু রেমেডি করতে চাই, তাহলে কোনো ব্লাইন্ড অ্যাসোসিয়েশনে বা অন্ধদেরকে, বিধবাদেরকে আপনি 40, 400, 4000 টাকা এভাবে দান করতে পারেন। কেতু রেমেডি, আপনি পাহাড়ের কোনো কোনায় কোনো একটি মনেস্টারি আছে, সেখানে আপনি 700-7,000 টাকা দান করে দিন। ঠিক আছে, বা একটা যেখানে মাছের অ্যাকোয়ারিয়াম আছে, একটা বড় শোরুম আছে যেখানে মাছের অ্যাকোয়ারিয়ামস প্রচুর পরিমাণে আছে, তো সেই অ্যাকোয়ারিয়ামে গিয়ে আপনি 700, 7,000, 70 টাকা এভাবে দান করে দিন। শনি রেমেডি হচ্ছে, শনি বোঝায় যারা বার্ধক্যে ভুগছেন, বার্ধক্যজনিত রোগে ভুগছেন, অর্থাৎ বৃদ্ধাশ্রমে। ঠিক আছে, বৃদ্ধাশ্রমে আপনি 80, 800 বা 8,000 টাকা করে দান করে দিন। তাহলে এইটা একটা দারুণ রেমেডি। শনির আরেকটা রেমেডি, শনি এবং রাহুর একসাথে রেমেডিটা বলছি, শনিবার দিন এবং বুধবার দিন নিজের বাথরুম নিজে A to Z পরিষ্কার করা, কারোর হেল্প না নিয়ে, এবং শনিবার দিন সমস্ত পরিষ্কারজনিত কাজগুলো করা, ঘর পরিষ্কার করা বা যা ইচ্ছা আপনি করতে পারেন, শনিবার করবেন। এটা একটা ম্যাসিভ রেমেডি শনি এবং রাহুর, সব থেকে ইজি এবং কিন্তু অসাধারণ, খুব ভালো কাজ করে। হ্যাঁ, দারুণ কাজ করে। আমার তো সবসময় কাজ করে। আমি তো আমার মাকে বলি যে শনিবার আমার ঘরে কেউ কিছু টাচ করবে না, এবার যা করবো আমি করবো, শনিবারের জন্য আমি ফেলেও রাখি। আর এটা আমি যখন ভারতের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকেছি, তখন আমি এটা বরাবর করতাম, এবং এটা করার জন্য আমার পরবর্তী সপ্তাহটা খুব ভালো যেত। এটা একটা অসাধারণ রেমেডি। তার মানে আমরা যার লগ্নে যে সমস্যা রয়েছে সেই রেমেডিগুলো আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং এই রেমেডিগুলো করলে খানিকটা এই সমস্যাগুলো সমাধান হতে পারে। অনেকটাই, খানিকটা বলবো না, অনেকটাই। মানে আপনি দেখবেন, আপনি যদি কন্যা লগ্নের হয়ে থাকেন, আপনি মঙ্গলের রেমেডি করলেন বা মঙ্গলের জিনিসপত্রগুলোকে দান করলেন, তাহলে আপনি দেখবেন আপনার পার্টনারকে আর অতটা ইরিটেটিং লাগছে না। আমার পার্টনারকে আমার খুব একটা ইরিটেটিং লাগে না। অবশ্যই, তবে এইটা একটা বেসিক ব্যাপার। এই যে প্রবলেমগুলো, ধরুন আমরা তো কম্প্যাটিবিলিটি নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা এতক্ষণ প্রবলেম নিয়ে কথা বললাম। এবার যদি পজিটিভ সাইডটা দেখি, ধরুন এই লগ্নের সাথে এই লগ্ন বা এই রাশির সাথে এই রাশি, তাদের খুব ভালো কম্প্যাটিবিলিটি,
মানে আমরা যখন ধরুন লাইফ পার্টনার চুজ করব, তখন আমরা তাদের লগ্ন দেখেই বুঝতে পারবো যে এই আমার জন্য পারফেক্ট হবে। এটা কি একদম। সম্ভব? অবশ্যই সম্ভব। তো বেসিক্যালি আমাদের প্ল্যানেটারি বন্ধুত্বকে বুঝতে হবে। আমি মেষ লগ্ন থেকে যদি স্টার্ট করি, মেষ অর্থাৎ মঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে চন্দ্র, অর্থাৎ যদি মেষ এবং কর্কট, তাহলে এটা খুব ভালো বন্ধুত্ব। আবার মেষের উল্টো দিকে যেটা, সেটা ন্যাচারাল স্পাউস। মেষ রাশির উল্টো দিকের রাশি হচ্ছে তুলা, অর্থাৎ মেষ এবং তুলার মধ্যে একটি ন্যাচারাল ভালো সম্পর্ক থাকবে। কেন? এখানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। যে মেষ রাশি, সে খুব বেশি সেলফ ওরিয়েন্টেড, একটু বেশি সেলফ সেন্টার হবে, নিজেকে নিয়ে বেশি ভাববে, আমার বডি, আমার কাজ, আমি আমি আমি, ফ্যামিলি নয়, অনলি আমি। ঠিক আছে? তো মনে হতে পারে কোথাও গিয়ে একটু স্বার্থপর, আদতে নয়, বাট মনে হতে পারে। তো এবার যারা তুলা লগ্নের লোক, তারা তো পাবলিক লাইফ ওরিয়েন্টেড। ঠিক আছে? তো এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারেন। এবং মঙ্গল এবং শুক্র যে ব্যাপারটা, মঙ্গল যদি হয় অগ্নিতত্ত্ব, শুক্র হচ্ছে গিয়ে যদি আমি বলি ঘি, তাহলে আগুনে ঘি ঢাললে কি আরও বেশি জ্বলে ওঠে। তো এদের দুজনের মধ্যে খুব প্যাশনেট লাভ তৈরি হয়। তো এই যে একসাথের যে যোগটা, যে লগ্ন, তার সপ্তম ঘরকে যদি আমি সপ্তম ঘরের পার্টনারের সাথে যদি আমি বিয়ে করি, মেষ লগ্নের লোক যদি তুলা লগ্নের লোকের সাথে বিয়ে করে, তাহলে এদের কিন্তু মারাত্মক রোম্যান্স ক্রিয়েট হয়। এটাকে বলে সমসপ্তক। তার মানে আপনি বলছেন যার যা লগ্ন তার থেকে 7 নম্বরে যে লগ্ন রয়েছে, হ্যাঁ, সেটা তার জন্য পরিপূরক। পরিপূরক। কোথাও একটু গিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। মকর লগ্ন হচ্ছে সিরিয়াস, ডিসিপ্লিনড। ঠিক আছে? আর মকর লগ্নের উল্টো দিকে থাকে কর্কট, খুব বেশি মাদারলি। তো মকর লগ্নের লোকেরা কীরকম স্পাউস খোঁজে? যারা প্রচণ্ড মাদারলি। যদি না পায় তাহলে প্রবলেম, তাহলে আবার কমপ্লেন করবে। তো অর্থাৎ হ্যাঁ, একে অপরের পরিপূরক অবশ্যই, কিন্তু ওটা পেতেও হবে। এবার সেটা পাবে কি না, সেটা পুরুষদের ক্ষেত্রে শুক্র, মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি, এবং দুই জেন্ডারের ক্ষেত্রেই সপ্তমপতি, নবাংশ চার্ট, এগুলো ম্যাটার করে যাচ্ছে। যে এক্স্যাক্টলি পার্টনার কীরকম হবে, দেখতে কীরকম হবে, পার্টনারের প্রফেশন কী হবে, কবে দেখা হবে, কোথায় দেখা হবে, সমস্ত কিছু কিন্তু বিভিন্নভাবে চার্ট দেখে বলা যায়। 100% বলা যায়। 100%। কোন পরিস্থিতিতে দেখা হবে, কোন সময় দেখা হবে। অনেকে ফ্রাস্ট্রেট হন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। বললাম যে আপনি নিজেও ফ্রাস্ট্রেট হচ্ছেন, আপনার মেয়েকেও ফ্রাস্ট্রেট করছেন, একটা নেগেটিভ পরিবেশ তৈরি করছেন। 2026-এর ফেব্রুয়ারির আগে দেখা হওয়া সম্ভব নয়, তখন অটোমেটিক হয়ে যাবে, আপনার না চাইতেও হয়ে যাবে। শান্তিতে থাকুন। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমরা এই অ্যাসিওরেন্সটা দিতে পারি যে আপনি আপনার পার্টনারের সাথে কখন দেখা করবেন। শুক্র থেকে সপ্তম ঘর থেকে দেখা হয়, শুক্র থেকে সপ্তম ঘর পার্টনারকে আমাদের কাছে আনে। তো শুক্র যেখানে বসে আছে, তার থেকে সপ্তম ঘর দূরে গেলে যে রাশি বা সেই রাশির যে অধিপতি, সেখানে যদি কোনো গ্রহ থাকে, তার দশায় অন্তর্দশায় দেখাটা হয়। কোথায় দেখা হয়? ঊর্ধ্ব লগ্ন থেকে পঞ্চম স্থানে দেখা হয়। টেকনিক্যাল কনসেপ্ট, বাট আমি জাস্ট বলছি দেখা হওয়া কোথায় হবে পসিবল। দেখতে কীরকম হবে? সপ্তমপতি যে রাশিতে বসে আছে সেই রাশিতে, অর্থাৎ যদি আপনার সপ্তমপতি রোহিণী নক্ষত্র, চিত্রা নক্ষত্রে বসে থাকে, তাহলে ওয়াইফ স্টানিং বিউটিফুল হবে, ছবির মতো দেখতে সুন্দর হবে। তো এইভাবে আমরা কী রকম দেখতে, তার শরীরে কি প্রবলেম থাকবে, আপনার হাজব্যান্ডের কি গ্যাস্ট্রিক ইস্যু থাকবে নাকি কিডনিতে প্রবলেম থাকবে, আপনার সাথে আপনার শ্বশুরমশাই, আপনার শালা বা শালির কীরকম সম্পর্ক থাকবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ বলা যায় উপপদ লগ্ন থেকেও। অর্থাৎ বিভিন্ন ডিরেকশন থেকে, বিভিন্ন টেকনিককে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু পুরো ডিটেলসে একটা ম্যাপ দিতে পারি, একটা লেআউট দিতে পারি। কখন বিয়ে হবে, কীভাবে বিয়ে হবে, কী কী রোগ হবে, কটা বাচ্চা হবে। এবার যেটা আমি বলি না সেটা বাচ্চাদের জেন্ডার কি হবে, বাট এটা জেনারেলি আমি বলি না। মানে সেটাও বোঝা যায়, 100% বোঝা যায় কটা হবে, কি হবে, জেন্ডার রিপিট করবে কিনা। অনেকটা হয় না, প্রথমে মেয়ে হলো, পরেরটা ছেলে চাই, প্রথমে ছেলে হলো, এবার একটা ওর জন্য বোন চাই। তো অনেক সময় দেখি যে বুধ পঞ্চমে আছে, তো জেন্ডার রিপিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তৃতীয়টা হয়তো। অনুভব, এটা তো গেল লগ্নের কথা বা রাশির কথা। ধরো কোনো মানুষ তার জীবনসঙ্গী নির্বাচন করবে, বা ধরো কেউ ভাবছে যে আমার লাইফ পার্টনার আমি একটু ভেবে চিনতে ঠিক, তখন তাদের জন্য কি করা উচিত? খুব সহজ করে জানতে চাইবো। মানে ধরো সবার পক্ষে তো খুব কঠিন করে বা ছক বিচার করে সব সময় জানা সম্ভব হয় না, নিজেরা কি দেখে নিতে পারে? হ্যাঁ, তো বেসিক্যালি যে কোনো একটি অ্যাস্ট্রোলজি সফটওয়্যার ইউজ করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে আমরা বেসিক কিছু ইনফরমেশন পাই। ঠিক যেরকম বৃহস্পতি নিচস্থ কিনা, তো যে সমস্ত মহিলাদের বৃহস্পতি নিচস্থ, তাদের একটা রিস্ক থাকে যে তাদের যে হাজব্যান্ড হবে সে লো মরাল ভ্যালু বা এথিক্সের হতে পারে। কারণ বৃহস্পতি একজন মহিলার চার্টে তার হাজব্যান্ডকে বোঝায়। তো বৃহস্পতি যদি ড্যামেজ থাকে,
তাহলে এখানে কিন্তু হাজব্যান্ডের ক্যারেক্টার বা লাইফে একটু বেশি প্রবলেম আসতে পারে। সিমিলারলি একজন পুরুষের চার্টে শুক্র তার স্ত্রীকে বোঝায়, অর্থাৎ একজন পুরুষের চার্টে যদি শুক্রের ড্যামেজ থাকে তাহলে তাকে যেই মহিলা বিয়ে করবেন তার লাইফেও কিন্তু সমস্যা আসবে এবং তিনিও খুব একটি ভালো কাউকে হয়তো অ্যাট্রাক্ট নিজের দিকে ন্যাচারালি করছেন না। এই সমস্ত জায়গায় কিন্তু একজন জ্যোতিষী হেল্প করে দিতে পারে হরোস্কোপ ম্যাচিংয়ের ক্ষেত্রে অগ্রিম কিছু সাবধানতা দিয়ে। যদি কারোর চার্টে বৃহস্পতি বা শুক্র নিচস্থ থাকে তাহলে বৃহস্পতি বা শুক্র রিলেটেড যে দানগুলো আমি মেনশন করেছি সেই দানগুলো করলে কিন্তু অনেকটা বেশি রিলিফ পাওয়া যায়। তবে এই দানের একটা লঞ্জিভিটি আছে, 5-6 মাসের বেশি এটা কাজ করে না, আবার করতে হয়। তো একটা পিরিয়ডিক্যালি একটা দানগুলো কিন্তু করে যেতে হয়। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে আরেকটি খুব বড় সমস্যার কারণ, এবং এটি যারা জ্যোতিষ জানেনও না অথচ তারা মাঙ্গলিকের ব্যাপারটা জেনে থাকবেন বা শুনে থাকবেন, আমি আরেকটি খুব ডেঞ্জারাস ব্যাপারের কথা বলছি, রাহু বা কেতুর সপ্তমে অবস্থান। যদি কোনো মানুষের কেতু সপ্তমে থাকে তাহলে আমি বলি যে তাদের এঙ্গেজমেন্ট ভাঙার চান্স 95%। যত এঙ্গেজমেন্ট আজ অবধি ভেঙেছে আপনি চার্ট খুলে দেখে নিন, হয় রাশি চার্টে বা নবাংশে, মানে চার্টে কোথাও একটা কেতু সপ্তমে বসে আছে। ওই জন্য যাদের কেতু সপ্তমে, আপনারা যখন ম্যারেজ ঠিক করবেন আপনারা প্লিজ এঙ্গেজমেন্ট বা রোকার যে ডেটটা আর বিয়ের ডেটটা সেম রাখুন। যদি আজকে এপ্রিলে এঙ্গেজমেন্ট করছেন, নভেম্বরে বিয়ে করবেন, এতটা লম্বা গ্যাপ রাখা যাবে না, ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যেও প্রবলেম হয়। অর্থাৎ এঙ্গেজমেন্টের দিন এবং বিয়ের দিন সেম হলেই ভালো। বা আগে থেকে রেজিস্ট্রি করে রাখলেন, বিয়ের যে সামাজিক বিয়ের অনুষ্ঠানটা তার মধ্যেও একটা প্রবলেম চলে আসতে পারে। অর্থাৎ কেতু সপ্তমে একটি ডেঞ্জারাস প্লেসমেন্ট। কেতু আমাদেরকে ডিট্যাচ করে কোনো একটি জিনিস থেকে। কেতু সপ্তম স্থানে, বিবাহ স্থানে আমাদেরকে কীভাবে ডিট্যাচ করবে? বারবার আমাদের রিলেশনশিপে ফেলিয়ার দেবে, দুর্ঘটনা দেবে, আমাদেরকে কাউকে দিয়ে চিট করাবে, এবং এইভাবে আমাদের জীবনে কিন্তু মানে আমাদের বিয়ের প্রতি একটি অনীহা তৈরি হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, যাদের রাহু সপ্তমে তাদের আবার বিয়ে এবং রিলেশনশিপের প্রতি অত্যন্ত বেশি ইন্টারেস্ট থাকে। তাদের মধ্যে রিলেশনশিপের প্রতি এত এনার্জি যে একজনের প্রতি ডেডিকেশন দিয়েও সেই এনার্জিটা শেষ হয় না। তারা সেই সেম লেভেলে ডেডিকেশন 3-4 জনকে দিতে পারেন। অর্থাৎ যাদের রাহু সপ্তমে তাদের চরিত্রে একটু প্রবলেম থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এবার আমরা জেনারেলি বলে থাকি যে রাহু সপ্তমে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেয়। এবার আপনি করবেন না, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড করবে, সেটা আমরা কি করে বুঝবো? লগ্নের কনসেপ্ট আমরা সবাই বুঝি। তো আপনার লগ্নপতি যদি অষ্টমে থাকে, যদি লগ্নপতি রাহুর সাথে থাকে, একটা পসিবিলিটি তৈরি হয় যে আপনি এক্সট্রা ম্যারিটালের দিকে আগ্রহী হতে পারেন। সপ্তম স্থান থেকে আমরা আমাদের ওয়াইফ, হাজব্যান্ড বা স্পাউসকে দেখে থাকি। সেই সপ্তম পতির সাথে অষ্টমের কানেকশন তৈরি হলে, সপ্তম পতির সাথে যদি রাহুর কানেকশন তৈরি হয়, তাহলে হয়তো আমাদের ওয়াইফ বা আমাদের হাজব্যান্ড আমাদেরকে চিট করতে পারে। আর শুক্র হচ্ছে আমাদের রিলেশনশিপ বা আমাদের সেক্সুয়াল নিডস, এইগুলোকে বোঝায়। রাহু শুক্রের যোগ, রাহু সব কিছুকে অ্যাম্পলিফাই করে, সব কিছুকে বাড়িয়ে দেয়। রাহু শুক্রের যে যোগ, সেইটি কিন্তু কোথাও একটা গিয়ে আপনার যে রিলেশনশিপ থেকে যে এক্সপেকটেশনস, সেটা কিন্তু হয়তো একজন মানুষের পক্ষে মেটানো সম্ভব নয়। তো এই ব্যাপারগুলো আমরা বেসিক দেখে থাকি। বৃহস্পতি এবং শুক্রের ড্যামেজ, রাহু শুক্রের যোগ, লগ্ন এবং সপ্তম স্থানের সাথে অষ্টম স্থানের যোগ ইত্যাদি। একটা কথা হয় বহুস্ত্রী ইয়োগা, মানে বহু স্ত্রী ইয়োগা। এটা কিভাবে হয়? সপ্তম স্থান হচ্ছে আমাদের ওয়াইফের বা আমাদের স্পাউসের, এবং লগ্ন হচ্ছে আমরা নিজেরা, আমাদের সেলফ। লগ্নপতি এবং সপ্তমপতির যদি যোগ হয় তাহলে এটাকে বলে বহুস্ত্রী যোগা। এই ধরনের মানুষরা কিন্তু একাধিক পার্টনার রাখতে পছন্দ করেন। মঙ্গল শুক্র যোগ লাভ ম্যারেজকে বোঝায়। তো এই মঙ্গল শুক্র যোগ যদি অষ্টম স্থানে হয়, অর্থাৎ অষ্টম স্থান হচ্ছে সেক্সুয়ালিটির স্থান, দ্বাদশ স্থানে হয়, দ্বাদশ স্থান হচ্ছে আমাদের বেড প্লেজার্স, অর্থাৎ আমরা প্রাইভেট লাইফে যেটা এনজয় করি, এই রকম জায়গায় যদি মঙ্গল শুক্র যোগ থাকে তাহলেও কিন্তু একটি চিটিংয়ের সম্ভাবনা অল্প বিস্তর তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমি গ্যারান্টিড দিচ্ছি না, বাট অল্প বিস্তর তৈরি হয়ে যায়। বাকি আরও অনেক কিছু আমাকে দেখতেই হবে। বৃহস্পতি আমাদের মোরাল ভ্যালুজ এবং এথিক্সকে বোঝায়, আমরা কতটা সৎ। বৃহস্পতির ড্যামেজও কিন্তু আমাদেরকে এই ধরনের জায়গায় নিয়ে যেতে পারে। চন্দ্র হচ্ছে আমাদের থট প্রসেস, চন্দ্রের ড্যামেজও আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারে। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্নভাবে শুক্র বৃহস্পতির ড্যামেজ, মঙ্গল শুক্র যোগ, লগ্নপতি সপ্তমপতির যোগ, লগ্নপতি অষ্টমপতির যোগ, এই ধরনের ব্যাপারগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি। বিয়ে ভাঙার আগে অনেকে আমাকে বলে থাকেন যে আমার হাজব্যান্ড নপুংসক ছিলেন। তো অর্থাৎ আমরা নাপুনসাকা যোগাও দেখে থাকি, নাপুনসাকা যোগা। নবাংশে সপ্তমে শনিকেতু বুধের যোগ,
নপুংসক যোগ তৈরি করে। শনি, বুধ এবং কেতু এদের কোনো স্পেসিফিক জেন্ডার নেই, এরা নিউট্রাল জেন্ডার। বৃহস্পতি, মঙ্গল, সূর্য মেল, শুক্র এবং চন্দ্র হচ্ছে ফিমেল, কিন্তু শনি, কেতু এবং বুধ হচ্ছে একটা মিডল জায়গায় বিলং করে। তো এই তিনটে প্ল্যানেটের যোগ যদি নবাংশে সপ্তম স্থানের সাথে হয়ে যায়, তাহলে আমরা নপুংসক যোগ দেখতে পাই। অবশ্যই আরও অনেক কিছু দেখতে হবে, নপুংসক যোগ দেখতে। তো এই কারণগুলোর জন্য বিয়ে ভেঙে থাকে। তো এই প্রিকশনসগুলো আমাদের নেওয়া উচিত। এই প্রিকশনগুলো নেওয়ার পর এগুলো আমি রিজেকশন ক্রাইটেরিয়া হিসেবে রাখি। এই রিজেকশন ক্রাইটেরিয়াগুলো যদি না থাকে, এইবার আমি হরোস্কোপ ম্যাচিংয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। লাস্টে আমি অষ্টকূট মিলানের দিকে যাব। অষ্টকূট মিলানটা কেন দরকার? ওটা লাস্ট ভেরিফিকেশন পয়েন্ট। সেই যে লাস্ট ভেরিফিকেশন পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমি কিন্তু অবশ্যই দেখে নেব। অষ্টকূট মিলানের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নারী। 3 রকমের নারী হয়: আদি নারী, মধ্য নারী এবং অন্ত নারী। যদি দুটি মানুষের সেম নারী হয়, তাহলে কিন্তু তাদের যে সন্তান হয়, অফস্প্রিং হয়, তাদের আমরা জেনেটিক ডিফর্মিটি দেখতে পাই। ঠিক যে কারণে আমরা যদি দেখি যে ইংল্যান্ডের রাজপরিবারে, রাশিয়ার রাজপরিবারে কিন্তু আমরা অনেক রকম জেনেটিক ডিফর্মিটি দেখতে পেয়েছি। আদি নারীর যে এলিমেন্ট, সেটা হচ্ছে ভাতা দোষা, আয়ুর্বেদে বলে। মধ্য নারীর পিত্তা দোষা এবং অন্ত নারীর হচ্ছে কাফা দোষা। তো ভাতা, পিত্তা, কাফা। তো দুজন মানুষের যদি আদি নারী হয়, তাহলে তাদের সন্তানের ভাতা দোষ হতে পারে, পার্কিনসন্স ডিজিজ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আর্থারাইটিস, পঙ্গু হয়ে যাওয়া, লেপ্রোসি, প্যারালাইসিস ইত্যাদি দেখতে পাই। যদি আমরা দেখি যে দুজনেরই মধ্য নারী, তাহলে তাদের সন্তানের পিত্ত দোষ হতে পারে, লিভার ফেলিয়ার, গল ব্ল্যাডার ইস্যুস, কোলেস্ট্রল প্রবলেমস, বাইল মুভমেন্টের প্রবলেম এবং বিভিন্ন রকমের প্যানক্রিয়াসের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম আমরা দেখতে পারি। ডাইজেস্টিভ ডিসঅর্ডার তাদের তৈরি হয়। এবং যদি আমরা লাস্টে আসি কাফা দোষা, সেখান থেকে আমরা দেখতে পারি যে রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হয়, ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা, প্রচণ্ড বেশি মিউকাস জমে যাওয়া, সেই রকমের প্রবলেম আমরা দেখতে পারি। তো এই জন্য নারী ব্যাপারটাকেও কিন্তু দেখে নেওয়া উচিত। বাকি যে ব্যাপারগুলো, বর্ণ, বর্ষ, তারা, যোনি, এতটা ইম্পর্টেন্ট নয়। এত কিছু দেখতে গেলে সবাইকে রিজেক্ট করতে হবে। কিন্তু আমি রিজেকশন ক্রাইটেরিয়াগুলো দেখলাম, এইবার আমি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। একদম। লগ্ন ম্যাচিং করব, চন্দ্রের রাশি ম্যাচ করব, ঠিক আছে, কার গ্রহ কিভাবে কাকে এফেক্ট করছে সেটা দেখব, 1000টা জিনিস দেখব, কতটা দুজনের মধ্যে প্রেম থাকবে দেখব। কোনো এরকম দশা আসছে না তো যেটা ম্যারেজ লাইফটাকে একদম হিলিয়ে দিতে পারে, তাহলে তার আগে থেকে আমি তার রেমেডি করে দেবো, প্রিকশন নিতে হবে একদম। তো এই কারণগুলোর জন্য ডিভোর্স হয়। মডার্ন লাইফে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব একটি বড় কারণ। হাজব্যান্ড দিল্লিতে কাজ করে, ওয়াইফ গুরগাঁওতে, একে অপরের সাথে দেখা শুধুমাত্র উইকেন্ডসে হয়। বড় কারণ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যোগ না থাকা সত্ত্বেও দূরত্বের কারণে তৈরি হচ্ছে। এই দূরত্বটা কি জন্য তৈরি হয়? শুক্র যদি অস্ত চলে যায় অথবা সপ্তমপতি যদি সূর্যের প্রচণ্ড কাছে থাকে, সূর্যের আলো এত বেশি যে দিনের বেলা আমরা কোনো আকাশে তারা দেখতে পাই না। তো সূর্যের কাছে যদি কোনো গ্রহ চলে যায়, খুব কাছে চলে যায়, সূর্য যদি 20 ডিগ্রি এবং সেই গ্রহটা যদি সূর্যের 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই গ্রহটা আমরা বলি আস্তাঙ্গাদা, অস্ত চলে গেছে। তো এবার যদি সপ্তমপতি, যেটি আপনার স্পাউসের ফিজিক্যাল বডিকে বোঝায়, বা শুক্র যেটা আপনার স্পাউসকে বোঝাচ্ছে, সেটি যদি কম্বাস্ট অর্থাৎ অস্ত চলে যায়, তাহলে স্পাউস আমার কাছে আনঅ্যাভেলেবল হয়ে যাবে, বিয়ের পরেও দূরে কোথাও চলে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটি বেসিক ভুল যেটা অনেকে বিবাহ লগ্ন তৈরি করার সময় যেটা করেন, বিবাহ লগ্ন বলতে আমরা বলি না রাত 9টায় বিয়ে, লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্ন চলে গেল, আর কি বিয়ে হবে? এই লগ্নটা কি? মানে বিবাহের সময় হাজবেন্ড এবং ওয়াইফ যখন বিয়ে করতে বসছেন, সেই সময়ে একটা লগ্ন, একটা চার্ট ক্রিয়েট হয়। সেইটা আগে থেকেই ক্রিয়েট করা হয় যাতে বিবাহ লগ্নটা কোন টাইমে হবে সাজেস্ট করা যায়। এবার বিবাহের জন্য আমরা সবাই জানি যে সপ্তম স্থান হচ্ছে বিবাহের স্থান। সপ্তম স্থানে যদি এরকম কোনো গ্রহ থাকে যেটা খুব কুইক গ্রহ, যেরকম চন্দ্র প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করে, বুধ যেটা প্রত্যেক 16-17 দিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করে, বা একটা গ্রহ যেটা সপ্তম স্থানে একদম 29 ডিগ্রিতে আছে, কদিন পরে সপ্তম স্থান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এই রকম গ্রহ যদি সপ্তম স্থানে থাকে, তাহলে বিয়ের কদিনের মধ্যে বর বউ পালিয়ে যায়। খুব কমন ইনসিডেন্ট। যে কটা আমি পালানোর কেস দেখেছি, যে বিয়ের 2 দিনের পরে পালিয়ে গেল, ছেড়ে চলে গেল, আমি বলছি আপনার বিয়ের টাইমটা আমাকে দিন। বিয়ের টাইমটা দিল, দেখলাম সপ্তমে একটি এরকম গ্রহ বসে আছে যেটি প্রচণ্ডভাবে কুইকলি সেখান থেকে পাস করছে। অতিচারা গতি বলা হয় এটাকে, অতিচারা গতি বলা হয় এটাকে, ভেরি ফাস্ট মুভিং প্ল্যানেট। তো এই ব্যাপারগুলো বিবাহ মুহূর্ত সিলেকশন করার সময় দেখা হয়।
বিবাহ মুহূর্ত সিলেক্ট করার সময় আমরা অনেক কিছু দেখি যে খারাপ গ্রহগুলোর খারাপ ঘরে থাকা উচিত, ভালো গ্রহগুলোর ভালো ঘরে থাকা উচিত, সপ্তম অষ্টম স্থান ফাঁকা থাকা উচিত, মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি আমরা দেখে থাকি। যারা প্রচণ্ডভাবে মাঙ্গলিক, ঠিক আছে, প্রচণ্ডভাবে মাঙ্গলিক, তাদের ক্ষেত্রে আমরা বলি যে দুজন মাঙ্গলিকের যদি ম্যাচ থাকে, মানে একজনও খুব হাই লেভেল মাঙ্গলিক, আরেকজনও হাই লেভেল মাঙ্গলিক, এদের একটা অ্যাডভান্টেজ আছে যেটার ব্যাপারে কেউ কথা বলে না, আর এটার উপর আমার পার্সোনাল রিসার্চ আছে। যদি দুজনেই খুব হাই লেভেল মাঙ্গলিক হয়, তাহলে যতটা চার্টে ম্যাটার করছে না যে কতটা বিবাহ বিচ্ছেদের যোগ আছে, বিবাহ বিচ্ছেদ কিছুতেই হবে না যদি দুজনেই হাই মাঙ্গলিক হয়। তো এটা একটা অসাধারণ ব্যাপার, কিন্তু এটা অমাঙ্গলিকদের এই অ্যাডভান্টেজটা থাকে না। যদি একজন অমাঙ্গলিক আরেকজন অমাঙ্গলিককে বিয়ে করে এবং চার্টে সামান্য প্রবলেম থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, ধরুন 100% বিবাহ বিচ্ছেদের যোগ আছে, এই বিয়েটা কিছুতেই টিকতে পারে না। আমি বারবার দেখেছি সেই বিয়েটা টিকে আছে যেহেতু দুজনে প্রচণ্ড হাই লেভেল মাঙ্গলিক। তো এটা মাঙ্গলিকের অ্যাডভান্টেজ হয়ে গেল। আর মাঙ্গলিক ম্যাচ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি ম্যাচ না হয় তাহলে অনেক রকমের কুম্ভ বিবাহ, অর্ক বিবাহ ইত্যাদি সাজেস্ট করা হয়। কুম্ভ বিবাহ কি, একটি মাটির পাত্র, সেইটির সাথে হাজব্যান্ড বা ওয়াইফের আগে বিয়ে হয়, তারপরে সেটিকে ভেঙে দেওয়া হয়। অনেকে বিষ্ণু বিবাহ করেন, যে শ্রী বিষ্ণুকে অনেকে ম্যারেজ করছেন, শ্রীকৃষ্ণকে ম্যারেজ করছেন, শিবকে ম্যারেজ করছেন, এবং তারপরে উনি প্রথম হাজব্যান্ড ওই দোষটা কাটিয়ে সেকেন্ড ম্যারেজের দিকে এগিয়ে গেল। এতে লাভ হয়? এতে লাভ সামান্য হলেও হয়, পুরোপুরি হয় না। পুরোপুরি এটা জ্যোতিষীর ক্যাপাসিটি বা ক্যালিবার, যে আমার কাছে যদি 10টা চার্ট আসে তাহলে আমি ওখান থেকে পারফেক্ট 2টো চার্ট হলো সিলেক্ট করব। আমার কাছে একটি ছেলের মা যার চার্টে রাহু চন্দ্র সপ্তমে ছিল, 74টি চার্ট এনেছিলেন। তো সেখানে 74টি শাদি.com ম্যাট্রিমনি সাইটস থেকে। তো সেটি আমি 1 ঘন্টার মধ্যে 74টা দেখেছিলাম খুব ফাস্টে, কারণ আমার রিজেকশন ক্রাইটেরিয়াটা খুব ক্লিয়ার। তারপরে আমি 3টে চার্ট 74টার মধ্যে সিলেক্ট করেছিলাম। 2 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই। মানে তুমি বলছো যে ভালো থাকবে, মোটামুটি তুমি চার্ট দেখে বুঝতেই পারছো 100%। ওই জন্যই আমি এত স্ট্রিক্টলি ম্যাচিং করি, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যায়। মনে মনে তো আমাকে আজে বাজে অনেক কিছু বলে, বাট আমি আগে ক্ষমা চেয়ে নিই যে সরি আমি রিজেক্ট করছি চারটা, তার কারণ হচ্ছে এই আমি হ্যাঁ বলতে পারবো না, ঠিক আছে, হ্যাঁ শুনতে হলে অন্য কারোর কাছে সত্যিটাই বলবে তুমি। হ্যাঁ, কারণ আমি দাদা আপনি বলেছিলেন ভালো হবে, ভালো হচ্ছে না, এইটা শুনতে আমি রাজি নই। মানে আমি আমার প্রেডিকশন নিয়ে খুব বেশি সিরিয়াস। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এবার যদি আমি মেল বন্ধনের জায়গাটা চলেছি যে ভালো মিল কী করে থাকবে, হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সপ্তম স্থানে কোনো গণ্ডগোল নেই, বৃহস্পতি ভালো, শুক্র ভালো, লগ্নের সাথে অষ্টমের কানেকশন নেই, তাহলে ভালো। আর প্রেমটা আমরা কী করে দেখি, সপ্তমপতি যদি পঞ্চমে থাকে, পঞ্চম স্থান হচ্ছে প্রেমের স্থান, সপ্তম স্থান হচ্ছে বিবাহের স্থান। তো পঞ্চম এবং সপ্তমের যে কানেকশন সেটি কিন্তু অসাধারণ একটি ম্যারেজ তৈরি করে দিতে পারে, গভীর প্রেম থাকতে পারে। বৃহস্পতির দৃষ্টি সপ্তমে বিয়েকে বাঁচিয়ে দেয়, নবাংশে এবং রাশিতে 2 জায়গায় আমাদের দেখা উচিত। তো এইভাবে আমরা প্রিকশনস এবং পজিটিভসগুলোকে দেখে সিলেক্ট করতে পারি, তবে আগে রিজেকশন ক্রাইটেরিয়া। তার মানে তুমি যেটা বললে, দেখো এত কিছু তো একটা সাধারণ মানুষের পক্ষে নিজে করে নেওয়া সম্ভব নয়, বা কোনো অনলাইন সাইট থেকে দেখাও পুরোপুরি সম্ভব নয়, কারণ ছকটা শুধু দিয়ে দেবে, ডিটেল তো দেবে না সেখানে। না, তো এখানে ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষকে জ্যোতিষের কাছে যেতে হবে, ভালো জ্যোতিষীর কাছে যেতে হবে। 95% জ্যোতিষী বর্তমানে ভারতবর্ষে শুধু গুণ মিলান করে দিয়ে দেন এবং ডিজাস্টার করেন। তো এইটা কিন্তু করা উচিত নয়। তুমি গুণের কথা বললে, 36-এর মধ্যে 36টা গুণ মিলে যাওয়া নাকি দারুণ ব্যাপার, কিন্তু অনেকেই বলেন যে 36-এর মধ্যে যদি 36টা গুণ মিলে যায় সেটা নাকি একটা সময় গিয়ে খারাপ হয়, ডিভোর্সও হতে পারে। এটার কারণটা হচ্ছে যে হয়তো আমাকে একটি মেয়ের মা আমাকে বলেছিলেন যে আপনি চার্টটা রিজেক্ট কেন করছেন, 28 পয়েন্ট তো মিলছে। আমি বললাম আমি আপনার চার্ট একজন বিখ্যাত সিরিয়াল কিলার থিওডর রবার্ট বান্টির সাথে গুণ মিলানটা করে দিচ্ছে আপনার মেয়ের, 31 পয়েন্ট এসেছিল। তো এটি একটি ম্যাথামেটিক্যাল সিস্টেম, ঠিক আছে, এটা লাস্টে দেখতে হয়। আমি দেখছি যে একজন মানুষের বহু স্ত্রী যোগা আছে, আমি আমার ক্লায়েন্টকে তো সাজেস্ট করতে পারি না যে তুমি একে বিয়ে করে নাও, তোমার 32 পয়েন্ট মিলে গেছে। হ্যাঁ, পয়েন্ট মিলছে মানে কি ভাইফ খুব ভালো, বেস্ট ফ্রেন্ড হও না, কে বারণ করেছে? বিয়ে ডিফারেন্ট জিনিস, লাইফ পার্টনার হওয়া যাবে না। তো এই জায়গাটা আমি খুব ক্লিয়ার। তো পয়েন্ট লাস্টে, তার আগে জ্যোতিষীর নিজের ক্যালিবার, নিজের এক্সপিরিয়েন্স। তো এইখানে প্র্যাকটিসটা ম্যাটার করে, বছরের পর বছর প্র্যাকটিস, বছরের পর বছর প্র্যাকটিস। কিন্তু সত্যি কি এরকম হয় যে মানে 36-এ 36টা গুণ মিললে সেটা খারাপও হতে পারে, এরকম হয়? দেখেছো কখনো? শ্রীরাম এবং সীতা মাতার ক্ষেত্রে 36-এ 36 পয়েন্ট মিলেছিল। ওনাদের ক্ষেত্রে বলা হয় যে ওনারা এক সময় সেপারেট ছিলেন, কারণ সীতাকে অপহরণ করে নিয়েছিলেন রাবণ, ঠিক আছে, সেটা শ্রীরামের পার্সোনাল কর্মফল।
বা সীতার পার্সোনাল কর্মফল, এর সাথে গুণ ম্যাচিংয়ের কোনো সম্পর্ক নেই। 36-36 গুণ মেলা ভালো জিনিস, কিন্তু আমি তার আগে 4টা দেখব, দুটো ইন্ডিপেন্ডেন্টলি আমি দেখি, আমি গুণ কিন্তু তুমি লাস্টে মেলাই। মানে শ্রীরাম এবং সীতামা ওনাদের যদি এন্ডটা দেখো, এন্ডটা তো ভালো নয়। তো বেসিক্যালি বাল্মীকি রামায়ণের কথা যদি আমি বলি, ঠিক আছে, সেই বাল্মীকি রামায়ণের ফিনিশ হয়ে যাচ্ছে দিওয়ালি দিয়ে, শ্রীরাম ফিরছেন। তারপরে যেটা, সেটাকে বলা হয় উত্তরকাণ্ড। সেটা পরবর্তীকালে অন্য কেউ অ্যাড করেছিলেন, সেটার সাথে বাল্মীকি রামায়ণের কোনো সম্পর্ক নেই। তো ওটা একটা শ্রীরামের এগেনস্টে প্রপাগ্যান্ডা, কারণ রামায়ণ শেষ হয়ে যায় শ্রীরামের ফেরাতে, এবং শ্রী বাল্মীকি তারপরে ফলশ্রুতি লিখেছিলেন যে আমরা এইটি পড়ে কি কি ফলশ্রুতি পেলাম, কি কি বুঝতে পারলাম। তারপরে আর রামায়ণ নেই, তারপরে একটা পরবর্তীকালে বানানো, এবং এটির প্রমাণ আছে যে সব থেকে পুরো। এবং মহাভারতে যখন রামায়ণের ব্যাপার বর্ণনা করা হচ্ছে, তখন এই সমস্ত ব্যাপারে কোনো কিছু বলাই নেই। তো এটা পরবর্তীকালে কারোর মন থেকে বানানো, হয়তো তার মানে তুমি স্ট্র্যাটেজিক্যালি। বলছো যে 36-36 গুণ মিললে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, চার্ট মিলতে হবে না, আগে তো চার্ট, তারপরে আমি পয়েন্টে আসছি। আমি নিজের সাথে চারটার ম্যাচ করতে পারি, আমি নিজের সাথে সিরিয়াল কিলারদের ম্যাচ করে দেখেছি, ভালো পয়েন্ট আসছে, তাই আমি বিয়ে করে নেবো। ফিমেল সিরিয়াল কিলারদেরও মিলিয়েছি, না বিয়ে করবো না। আমি আগে দেখবো চারটা কেমন, আমি যে ওরে বাবারে রাহু শুক্র মঙ্গল 8-এ শিওর চিটার, কি করে আমি কাউকে সাজেস্ট করতে পারি? তার সাথে আমার ভাইব হতেই পারে, কারণ আমাদের এরকম বন্ধু নেই যারা একটু বেশি অন্যরকম টাইপের। সব রকমের বন্ধু বান্ধব, সব রকমের বন্ধু বান্ধব হতে পারে, সবাইকে তো আর লাইফ পার্টনার না লাইফ পার্টনার তো করা যায় না। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন এবার একেবারে বিবাহের দিকটায় চলে এলাম, মানে ধরো লাইফ পার্টনার চুজ করা থেকে এবার বিয়ের দিকে চলে এলাম, বিচ্ছেদ নিয়ে কথা বলছি, তাহলে একটা জিনিস জানতে চাইবো। ধরো অনেক সময় দেখা যায় একটা বিয়েতে হাজব্যান্ড ওয়াইফ হয়তো অনেক দিন ধরেই একসঙ্গে রয়েছেন, অনেক বছর একসঙ্গে রয়েছেন, তাদের ছেলে মেয়েও হয়তো রয়েছে, তারপরে বহু বছর বাদে গিয়ে তারা আলাদা হয়ে যাচ্ছেন। এটা কেন? এটাও কি এটারও কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে কি? হ্যাঁ, দশা চেঞ্জ হয়। ধরুন শনির দশা চলছে আপনার 19 বছর ধরে, শনির দশা চলে, তো প্রেমটা শুরু হলো শনির দশা শুরুর সাথে সাথে, শনি ওই মানুষটিকে আপনার জীবনে আনছেন। 19 বছরের মধ্যে বিয়ে, বাচ্চা, হ্যাপিনেস, জয়েন্ট অ্যাকাউন্ট সবই ক্রিয়েট হয়ে গেছে। এবার এলো বুধের দশা, বুধ একটা এক্সট্রাম্যারিটালের জায়গা তৈরি করে দিচ্ছে, তখন তো প্রবলেমটা নতুন মহাদশায় হবে। তো এইভাবে আমরা দেখতে পাই। এগুলো কি একদম প্রথমেই দেখা যায় কি হতে চলেছে? হ্যাঁ, আমরা বলে দিই যে এই দশাটা এলে আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসা কমিয়ে দেবে 100%। এভাবে বলো? হ্যাঁ, এভাবে আমি মানে আমাকে লোকে রীতিমতো ভয় পায় আমার কনসেন্ট্রেশনে আসার আগে, মানে বলে যে স্যার একটু মানে অতটাও সত্যি বলার দরকার নেই। আমি একদম ডিরেক্ট বলে দিই। অনেক সময় আমি একটা ভুল করেছি এবং ডিরেক্টলি বলে দিই যে আপনার হাজব্যান্ডটা তো অন্য লোকের সাথে থাকবে। পাশে হাজব্যান্ড বসে আছে, আমি জানতাম না, কারণ উনি ভিডিও অফ করে বসে আছেন, এবং দে ডিড নট ডিসএগ্রি। পরবর্তীকালে আমাকে জানালেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। বা এরকমও অনেক সময় হয়েছে যে না ওনার তো এক্সট্রাম্যারিটাল আছে, কী বলছেন, এই সেটার এক্সট্রাম্যারিটাল নেই। তো সেই মেয়েটি আমাকে বলেনি আগে থেকে যে এটি তার বয়ফ্রেন্ড। আমি বলছি ধর এসব চাট আবার কেউ আনে নাকি, তো এক্সট্রাম্যারিটালের চাট। তো বলছে, দিয়ে 2 মাস পরে আমাকে বলছে স্যার আপনি তো ঠিকই বলেছিলেন, আমি রিসেন্টলি জানতে পেরেছি। একজন আমার কাছে এসেছেন বার্থ টাইম রেকটিফাই করাতে, ওনার 1981 সালে জন্ম। তো সেই মহিলা একজন এন্টারপ্রেনিউর। আমি বললাম যে বার্থ টাইম রেকটিফাই করছে, আমি রেকটিফাই করলাম, দেখলাম 5 মিনিট এগোলে এই জায়গাটা আছে। বললাম দেখুন আপনার নবাংশে সূর্য সপ্তমে, আপনার হাজব্যান্ড আপনার থেকে কি কোনো অ্যাফেয়ারকে লুকিয়েছিল? বলছে হ্যাঁ আমি সেটা আগের বছর জানতে পেরেছি। তো এরকম 20 বছর পর উনি জানতে পারছেন বিয়ের। তো এরকম ট্র্যাজিক ইভেন্ট আমাদের জীবনে ঘটে থাকে, সেটা আমরা ওই জন্য আমি তো আগে থেকেই বলে দিই যে এইটা হবে, এবং অনেকে ডিনাই করে যে না স্যার আপনি এটা কি করে বলতে পারেন, আমার 24 বছর বয়স, আমি এখন অব্দি কিছু করি না। বললাম জীবনটা অনেক লম্বা, 30s আছে, 40s আছে, সব থেকে বেশি চিটিং 40s-এ হয়, 30s-এর থেকে বেশি। ধরো কিছু মানুষের সম্পর্ক খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা টাইমের পর দেখা গেল যে তারা দুজনেই চাইছেন সম্পর্কের সমস্যাগুলো দূর করতে, কিন্তু কিছুতেই দূর হচ্ছে না, ডিফারেন্স বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে একটা সময় তারা আলাদা হয়ে গেলেন। এটার সঙ্গেও কি কোনো মিল রয়েছে তুমি যেটা বলছো সেটার? মিল অবশ্যই আছে, তার সাথে আমাদের গোচরও দেখতে হবে। আমাদের এই যে হেভি মেন্টাল কার্মা, এটা 7.5 আনে, এটা রাহু কেতুর গোচর আনে। কেতু যখন সপ্তম স্থান দিয়ে গোচর করবে, শনি যখন সপ্তম স্থান দিয়ে গোচর করবে, সেই জায়গার টক্সিক ব্যাপারগুলো আমাদের কাছে এক্সপোজ করে দেবে। তো তখন আমরা চাইবো যে আচ্ছা এখানে প্রবলেম আছে, শনির ধরুন সপ্তম স্থান দিয়ে গোচর হচ্ছে, বিবাহ স্থান দিয়ে, আচ্ছা আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলবো এই জায়গাগুলো আমার তোমার ব্যাপারে পছন্দ নয়, তুমি এগুলো চেঞ্জ করো। সে বললো না আমি কেন চেঞ্জ করবো, আমি চেঞ্জ করবো না, সে ঢিট।
এইখানে শনি বা রাহু বা কেতু, বা শনি বা কেতু, অ্যাকচুয়ালি রাহু নয়, রাহু তো এক্সট্রা মেটাল করার জন্য তৎপর। তো শনি বা কেতু কী করবে, আমাদেরকে এখানে এক্সপোজ করে দেবে, এরা এক্সপোজ করে দেয়। শনি আমাদের উইকনেসটাকে আমাদের চোখের সামনে নিয়ে আসে, এখানে এখানে তোমার লিমিটেশন, ঠিক আছে। আর কেতু কি করে, কেতু আমাদেরকে এই কারণগুলো দেয় যে যার জন্য আমরা ভাবি যে আচ্ছা এইগুলোর সাথে আমি মানাতে পারবো না, আমাকে ডিট্যাচ হয়ে যেতে হবে। তো সেই গোচরের জন্য হয়, কোনো একটি ছোট অন্তর্দশার জন্য হয়। তবে মহাদশা যদি সাপোর্ট করে দেয় তাহলে কেউ আপনার কাছ থেকে সেটা কেড়ে নিতে পারবে না, অন্তর্দশার অত ক্ষমতা নেই। এবার দেখুন, মহাদশা রিলেশনশিপ সাপোর্ট করছে না, একটা 2-2.5 বছরের অন্তর্দশায় ব্যাপারটা তৈরি হয়েছিল, পরের অন্তর্দশায় এসে ওই ব্যাপারটাকে পুরোপুরি রিজেক্ট করে দিতে পারে এবং ব্রেকআপ করিয়ে দিতে পারে। তো এটা দশা, অন্তর্দশা, মহাদশার খেলা এবং গোচরের খেলা। অনুভব, এই প্রবলেমগুলো দূর করার কোনো রেমেডি রয়েছে কি? অবশ্যই রয়েছে। যেরকম আমরা যদি চিটিংয়ের ব্যাপারটা বলি, তো যার যাই প্লেসমেন্ট থাক, সে কীভাবে নিজেকে চিটিং থেকে বাঁচাবে। রাহুর থেকে আমরা চিটিং দেখি। রাহুর তিথি হচ্ছে অষ্টমী তিথি। আপনি অষ্টমী তিথিতে উপোস করুন। অষ্টমী তিথিতে সানরাইজ থেকে সানসেট জল খেতে পারেন। উপোস যদি করে থাকেন তাহলে আপনার জীবনে সমস্ত যে চিটিং রিলেটেড প্রবলেম, মানে আপনিও কাউকে চিট করবেন না, না কেউ আপনাকে চিট করবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের অনেক সময় প্রচুর লড়াই ঝগড়া হয়, মাঙ্গলিক অমাঙ্গলিকের বিয়ে হয়ে গেছে বা মাঙ্গলিক মাঙ্গলিকের বিয়ে হয়েছে, বা কোনো প্লেসমেন্টের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝগড়া হয়। একাদশীতে ফাস্ট করুন, একাদশীতে উপোস করুন। একাদশী হচ্ছে মঙ্গলের তিথি, তাই একাদশীতে যদি আপনি উপোস করেন সানরাইজ থেকে সানসেট, তাহলে আপনার কিন্তু জীবনে লড়াই ঝগড়া বা কোর্ট কেস, প্রতিবেশীর সাথে ঝামেলা, ভাইয়ের সাথে ঝামেলা, এই ব্যাপারগুলো কিন্তু চলে যাবে। সেকেন্ড হচ্ছে গিয়ে রাহু সপ্তমে একটা বিশাল বড় প্রবলেম। তবে সেই ক্ষেত্রে কিন্তু মা দুর্গার আরাধনা এবং সপ্তদশাক্ষরী দুর্গা মন্ত্র, ওম হ্রিম শ্রীম ক্লিম দুর্গাতি নাশিন্যে মহামায়ায় স্বাহা, এই যে 17 সিলেবল যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা রোজ যদি 216 বার করে কেউ বিয়ের 1 বছর আগে থেকে করতে পারে, সে এরকম পার্টনারকে অ্যাট্রাক্ট করবে না যে চিট করবে। বোঝা গেল? আর যদি চিটার পার্টনারকে আপনি অ্যাট্রাক্ট করে থাকেন তাহলেও এই মন্ত্রটা কাজ করবে এবং অষ্টমীতে ফাস্ট করা উচিত। কেতু সপ্তমে সব থেকে ডিফিকাল্ট পজিশন, এইটাকে রেমিডি করা ভীষণ কঠিন। এর জন্য একটা এঙ্গেজমেন্ট ভাঙাটা খুব ভালো, বা বিয়ে অবধি কথা হয়, বিয়ে ভাঙাটা খুব ভালো। আমি বলি যে সাপে বর হয়েছে। বাট যদি সেরকম না হয়ে থাকে তাহলে কেতুর অধিপতি গ্রহ, অধিপতি দেবতা হচ্ছে গণেশ। তো যে কোনো গণেশের মন্ত্র, ওম গম গণপতায় নমঃ, খুব ভালো, রোজ 108 বার করে। শুক্রের প্রবলেম থাকলে শুক্র রিলেটেড যে দানগুলো মেনশন করেছি, ঘি, সাদা কাপড় বা নিজের কিছু জুয়েলারি, পারফিউমস ইত্যাদি যদি আপনি দান করেন, শুক্র পারফিউমস বা খুব সুন্দর মিষ্টি খাবার, ঘি, ইয়োগার্ট, এগুলো। এবার যদি আপনাকে বৃহস্পতি রিলেটেড প্রবলেম সলভ করতে হয় তাহলে গুরুমন্ত্র, বেসিক একটা গুরুমন্ত্র বলে দিচ্ছি, ওম গুরাবে নমঃ। এটা আপনার মেমোরিও ঠিক করবে, আপনি পড়তে বসার আগেও এটা করতে পারেন, বা আপনি নিজের গুরুকে ঠিক করার জন্য করতে পারেন। বৃহস্পতি রিলেটেড জিনিসপত্র দান যদি আপনি করেন, কি কি দান করবেন? পড়ার বই, হলুদ রঙের খাবার অর্থাৎ আপনি কলা দান করতে পারেন, ব্যানানাস, যে কোনো রকমের ডাল দান করতে পারেন ইত্যাদি। পূজারীকে দান করবেন বা মন্দিরে গিয়ে দান করবেন। তো এই ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে বেসিক রেমেডি, এবং এই রেমেডিগুলো খুব এক্সপেন্সিভ রেমেডির থেকেও বেশি এফেক্টিভ। তাছাড়া অনেক যে মহাবিদ্যা আছে, ললিতা ত্রিপুরা সুন্দরী বা বগলামুখী, এই মহাবিদ্যার মন্ত্র আমরা কিন্তু সময় বিশেষে দিয়ে থাকি। তোমার কাছ থেকে জানতে চাইবো একটা মানে ঘটনা আমার মাথায় আসছে, অনেক ক্ষেত্রে দেখেছি। ধরো অনেকে একটা সার্টেন টাইম অবধি মনে করেছেন বিয়ে টিয়ে করবেন না, এখন বয়স হয়তো তাদের মোটামুটি অনেকটাই বেশি হয়ে গেছে, বয়স বেড়ে যাচ্ছে, এখন ভাবছেন যে বিয়ে করব, কিন্তু এখন আর বিয়ের সিচুয়েশনটাই ক্রিয়েট হচ্ছে না। মানে যেন তারা বলে, মানে আমার চেনা জানা অনেকে আছে, তারা বলে যে আর মনে হয় বিয়ে হবে না। কিন্তু এরম কি হয়? মানে অ্যাস্ট্রোলজিক্যালি এটা কি সত্যি যে মানে একটা মানুষের বিয়ের যোগ চলে যেতে পারে? হ্যাঁ, এটা চলে যেতে পারে। বিয়ে করার ইচ্ছে কারুর কেন থাকবে না? ষষ্ঠ স্থান থেকে আমরা তপস্যা দেখে থাকি। কম্পিটিটিভ এক্সামও এক রকমের তপস্যা এবং নর্মাল তপস্যাও এক রকমের তপস্যা। তো সেটা সব কিছু ষষ্ঠ স্থান থেকে, 6th হাউস থেকে দেখা হয়, 6 নম্বর ঘর থেকে। তো যদি আপনার লগ্নপতি বা পঞ্চমপতি, সপ্তমপতি 6 থাকে, যেগুলো ম্যারেজ বা রোম্যান্সকে বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে যে আপনি ইয়াং বয়সে মনে করবেন আমি সারা জীবন একা থাকবো। তো তারপরে যখন আপনার লগ্নপতি ম্যাচিওর করে যাবে, যেরকম ধরুন বুধ আপনার ষষ্ঠে আছে, বুধ লগ্নপতি, বুধের ম্যাচিউরিটি এজ হচ্ছে 30 বছর বয়সের পর। 30 বছর বয়সের পর বুধ ম্যাচিওর করার পর মনে হলো না, এবার তো মনে হচ্ছে আমি বিয়ে করতে চাই।
এইবার আপনার মনে হচ্ছে মানে আপনার যে ব্যারিয়ারটা আপনি নিজের মনে তৈরি করেছেন যে বিয়ে করবো না, সেই প্ল্যানেটটা তো ম্যাচিওর করে গেছে। তো এইবার তো বিয়ের প্ল্যানেটগুলো বলছে না ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। তো এবার তো বিয়ের টাইম আসছে না, তো বিয়ের সময় অনেক সময় পেরিয়ে যায়। ওই জন্য আমরা ইউরোপিয়ান কান্ট্রিজে কিন্তু এই প্রবলেমটা খুব কমন দেখতে পাই, যে বিয়ে হয়নি অথচ রিলেশনশিপে আছে, কিন্তু কোনো কিছু পার্মানেন্ট নয়। কিন্তু আমাদের ভারতীয় সোসাইটি গায়ের জোরে সমাজ আপনাকে টিকতেই দেবে না যদি আপনার 35 বছর হয়ে যায় এবং আপনার বিয়ে না হয়ে থাকে। সবাই বলবে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। তো এই সোশ্যাল প্রেশারটা একদিকে খারাপ না, সবার জন্য ভালো না। যাদের তাড়াতাড়ি বিয়ের যোগ, যাদের দেরিতে বিয়ের যোগ, তাদের জন্য অ্যাকচুয়ালি এই সোশ্যাল প্রেশারটা ভালো। তো এবার বিয়ের সময়টা কখন হবে? হ্যাঁ, এবার ওনার মনে হচ্ছে আমি বিয়ে করব, কিন্তু বিয়ের সময় ওই সেই সময়ই হবে শুক্র থেকে সপ্তম স্থানের যে অধিপতি বা সেখানে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহটা আমাদের জীবনে কোনো পার্টনার আনবে। তারপরে অ্যানুয়াল বার্ষিক রাশিফলে দেখতে হবে যে বিয়ে আছে কি না, প্রপার টাইমিং, তারপরে ম্যারেজ। তো এই জন্য কোথাও একটা গিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্টটা খুব সুন্দর, কারণ এখানে আমরা গায়ের জোরে বিয়েকে নিজের উপর এনফোর্স করছি। তো এটা খারাপ কনসেপ্ট নয়, ভালোই কনসেপ্ট। তুমি যেমনটা বলছো যে বিয়ের সময়ের কথাটা, এটা বলতে আমার মানে নিজের লাইফেরই একটা কথা মনে পড়লো। আমাদের ফ্যামিলিতে মানে এই জ্যোতিষ চর্চা ব্যাপারটা খুব একটা কোনোদিনই ছিল না, কিন্তু আমাকে একজন বলেছিলেন যে তুই মোটামুটি 28 বছরের পর গিয়ে বিয়ে করিস, তাহলে বিয়েটা ভালো হবে। তো তখন খুব হেসেছিলাম। মানে তারপরে বিয়েটা কিন্তু আলটিমেটলি 28-এর পরে গিয়েই আমি করি, মানে ওটা কিন্তু কোনো প্ল্যানিং করে নয়, আলটিমেটলি সেটা হয়। এরম অনেকের কাছে আমি শুনেছি, অনেককে বলা হচ্ছে, অন্যান্য মেয়েদের ক্ষেত্রে, আমাদের বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কারো বিয়ে 30 বছরের পর করলে ভালো হয়, কাউকে বলা হচ্ছে তোমার 34 বছরের পর বিয়ে করলে ভালো হবে। এটা কেন, মানে এটা কেন বলা হয়? এগুলো এক একটা প্ল্যানেটের ম্যাচুরিটি এজ থাকে। শনির ম্যাচুরিটি এজ 36। তো যদি আমি একটা উদাহরণ দিই, সপ্তম স্থান বিবাহ স্থান, এটা আমরা বুঝে গেছি। সপ্তম স্থানে শনি আছে বা সপ্তমে শনির দৃষ্টি আছে, তার মানে তো লেট ম্যারেজ। প্রথমে জ্যোতিষী যেটা প্রেডিক্ট করবে লেট ম্যারেজ। তো এইবার সেই মানুষটার ন্যাচারালি দেখা যাচ্ছে শনির প্রভাবের জন্য লেট ম্যারেজ, সে বিয়ে করে নিয়েছে 24 বছরে, তাহলে তার সেই বিয়েটা নরক যন্ত্রণা হয়ে দাঁড়াবে। সেই প্ল্যানেটের ম্যাচুরিটিটা হওয়ার পরই তার বিয়ে করা উচিত, নাহলে কোনো না কোনো প্রবলেম যতদিন না ওই প্ল্যানেটটা ম্যাচিওর হচ্ছে ততদিন থাকবে। শনির ম্যাচুরিটি এজ 36। 36-এর পর বিয়ে করলে অসুবিধা নেই, কিন্তু অতদিনকে ওয়েট করবে। তার মানে যদি সেই মানুষটি 30-এ বিয়ে করে থাকে, যেটাও একটা দেরিতেই হচ্ছে বিয়েটা, প্রথম 6 বছর প্রবলেমস থাকবে। রাহুর ম্যাচুরিটি এজ 42, তাহলে 42 অব্দি প্রবলেম থাকবে। কেতুর ম্যাচুরিটি 48, 48 অব্দি প্রবলেম থাকবে। ওই জন্যই বলি যে কেতু সব থেকে ডিফিকাল্ট ব্যাপার এখানে। মঙ্গলের ম্যাচুরিটি এজ হচ্ছে 28। 28 বছর বয়সের মধ্যে আমাদের মধ্যে যে ব্যাচেলার যে ফায়ারটা থাকে, ওই ফায়ারটা নিভে যায়। তো 28 বছর বয়সের পর আমরা আর পারছি না, আর অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এবার আমি সেটেল ডাউন করতে চাই। তো আস্তে আস্তে ওই সেটেলিং এনার্জিটা আসে 28-এর পর। তো ওই জন্য যাদের মঙ্গল তীব্রভাবে স্ট্রং, প্রচণ্ড তারা অ্যাগ্রেসিভ, তাদের 28-এর পরই বিয়ে করা উচিত। এই জন্য উনি 28 সংখ্যাটা উল্লেখ করেছেন। এগুলো প্ল্যানেটের ম্যাচুরিটি এজ অনুযায়ী আসে। চন্দ্রের ম্যাচুরিটি এজ 24, শুক্রের ম্যাচুরিটি এজ 26, বৃহস্পতির ম্যাচুরিটি এজ 16 এবং সূর্যের ম্যাচুরিটি এজ হচ্ছে 21। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ম্যাচুরিটি এজ রয়েছে। ম্যাচুরিটি এজ রয়েছে। মানে এগুলো কিন্তু এক একটা নতুন নতুন মানে কনসেপ্ট আমার কাছে, কেননা এই ধরনের কথাগুলো কিন্তু আমি খুব একটা শুনি না। অনেকে বলে না 42 বছর বয়সে ফরেনে যাবে, রাহু দ্বাদশে বসে আছে, তো প্রথম থেকে খুব স্ট্রাগল করছে, লগ্নপতি নিজ ভং পাচ্ছে বুধের দ্বারা। 32 বছর বয়সে তুমি খুব হাই স্ট্যাটাসে রাইজ করবে, একদম 32-এই খুব হাই স্ট্যাটাসে, এমন কিছু একটা হয়ে গেল, সে রাজা হয়ে গেল। তো এখানে আমরা খুব স্ন্যাপশট প্রেডিকশন দিতে পারি যে এই বয়সে তোমার ওটা হবে। ওই জন্য আমি প্রথমেই বলে দিই 24 থেকে 26-এর মধ্যে এটা হবে, 26 থেকে 28-এর মধ্যে এটা হবে। 28 থেকে, যেমন মঙ্গল যাদের অষ্টমে থাকে তাদের বড় টাকা ধারে পড়ার যোগ, তো আমি বলি যে 28 থেকে 30-এর মধ্যে কোনো বড় টাকা ধার নেবে না, এডুকেশন লোন, হোম লোন, কার লোন নেবে না, নিলে ওটা ফলপ্রসূ হবে না। 30 থেকে নাও। তো ওই জন্য বলি যে 28 থেকে 30 ওই সময়টা গাড়ি টাড়ি চালানো তো সাবধান, এটসেট্রা এটসেট্রা। আমরা এখনকার দিনে বিশেষ করে দেখো, বিয়ের বাইরে কিন্তু অনেকেরই বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, অনেকেই কিন্তু লিভ ইনে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কমিটমেন্ট ফোবিয়া, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু এখন খুব কমন। হ্যাঁ, এটা কেন হয়? এটা দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে রাহুর জন্য, তাহলে বিয়ের আগেই বিয়ের মতো লিভ ইন সম্পর্ক, এটা রাহুর জন্য হয়। অর্থাৎ রাহু যদি নবাংশে সপ্তম স্থানকে প্রভাবিত করে, রাহুর 3টে দৃষ্টি, একটি হচ্ছে 2টো দৃষ্টি টেকনিক্যালি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। অর্থাৎ রাহু যদি নবাংশে তৃতীয়, সপ্তম বা একাদশে বসে থাকে, সপ্তম স্থানকে দৃষ্টি দেয়, তাহলে বিয়ের আগে বিয়ের মতো সম্পর্ক তৈরি হতে পারে, যেটা লিভ ইন রিলেশনশিপ। এটা রাশি চার্টেও হতে পারে, আবার বিবাহের যে চার্ট, নবাংশ চার্ট সেটাকে বলে, সেখানেও হতে পারে। এবং এটি হয় কোনো একটি প্ল্যানেট বকরি হওয়ার জন্য। যদি সপ্তমপতি বকরি হয় বা শুক্র বৃহস্পতি বকরি হয়, তাহলে একটি মানুষ ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে অনেকটা বেশি
ভেবে নিতে চান, সময় নেন, অনেক বেশি সময় নেন। বকরি মানে কোনো প্ল্যানেটই উল্টো দিকে ঘোরে না, বাট পৃথিবী সাপেক্ষে তার মোশনটা এরকম মনে হয়, ঠিক যেরকম আপনি যদি একটি চলন্ত গাড়ির চাকা দেখে থাকেন, হঠাৎ করে মনে হয় না চাকাটা উল্টো দিকে ঘুরছে, যেই চাকাটা আপনার সামনে আসছে, দূর থেকে মনে হচ্ছিল না, যেই আপনার সামনে আসছে মনে হচ্ছে যেন ওর উল্টো দিকে ঘুরছে। ঠিক তেমনই কোনো গ্রহ যদি পৃথিবীর খুব কাছে চলে আসে কক্ষপথে, তখন সেই প্ল্যানেটটিকে আপেক্ষিকভাবে বকরি লাগে, সেটি হচ্ছে বকরি। বকরি মানে পেছন দিকে তাকানো, মানে যাদের বুধ বকরি, মার্কারি রেট্রোগেট বিদেশে একটা খুব ট্রেন্ডিং টপিক সবসময়, বকরিও আমরা অনেক সময় শুনি। তো মার্কারি রেট্রোগেট মানে হচ্ছে বুধ রেট্রোগেট, মানে বুধ বকরি মানে কমিউনিকেশন মিস্টেক, ভুল ইমেল পাঠিয়ে দিলেন, ইমেলে কাউকে সিসিতে রাখলেন না, অ্যাটাচমেন্ট ইমেলে ফাইল অ্যাটাচমেন্টটা রাখতে ভুলে গেলেন। শুক্র বকরি মানে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড আপনাকে মেসেজ করছে, আপনি ভাবছেন এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের কথা, সে ফিরে আসছে। তো যারা রিলেশনশিপে নেই তাদের ক্ষেত্রে হঠাৎ করে শুক্র বকরি থাকার সময়, এখন শুক্র বকরি চলছে, তারা ফিরে আসতে পারে, বাট সেটা তো টক্সিসিটি বাড়াতে পারে। আবার যাদের খুব ভালো সম্পর্ক, সামান্য একটু কারণের জন্য সম্পর্কটা ভেঙে গেছিল, এই বকরি শুক্র কিন্তু তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দিতে পারে। ঠিক সেই রকমই শনি যখন বকরি হয়, শনি হচ্ছে কর্মফলদাতা শনি, তখন অনেক পলিটিশিয়ানরা জেলে যান, তাদের কর্মফল ভোগ করেন। আবার যারা জীবনে রেকগনিশন পাননি তারা রেকগনিশন পান, অস্কার পান, অ্যাওয়ার্ড পান। তো এইভাবে আপনাদের যাদের বৃহস্পতি হঠাৎ বকরি হয়ে গেল, আগের বাচ্চাটা মিসক্যারেজ হয়েছিল, বৃহস্পতি সন্তান দিয়ে দিতে পারেন, প্রেগনেন্সিটা করিয়ে দিতে পারেন। তো বকরিভাবে আমাদের হেল্পও করে, আবার ভোগায়ও। খারাপ কর্ম থাকলে ভোগাবে, ভালো কর্ম থাকলে হেল্প করবে। সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি, সম্পর্কের মাঝে একটা জিনিস জানতে চাইবো, যেহেতু ধরো বিয়ে নিয়ে আমরা বারবার কথা বলছি, অনেকের ক্ষেত্রেই হয় যে সন্তান হয়তো হলো না, এই একটা প্রবলেম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো তখন অনেক দোষারোপ তো চলে, সেক্ষেত্রে কি আগে থেকেই দেখে নেওয়া সম্ভব যে এই ম্যারেজে ফিউচারে বেবি হবে কি হবে না? অবশ্যই, এবং তার রেমেডিও আছে। পুরুষদের ক্ষেত্রে মহর্ষি পরাশর বলছেন যে পুরুষদের ক্ষেত্রে সন্তান পঞ্চম স্থান থেকে দেখা উচিত, এবং আমরা কোনো কিছুকে ভেরিফাই করার জন্য আমরা ডিভিশনাল চার্টসও দেখি। তো সন্তানের ডিভিশনাল চার্ট হচ্ছে সপ্তাংশ চার্ট, D7 চার্ট। পুরুষদের ক্ষেত্রে D7 চার্টের পঞ্চম স্থান, এবং আপনার যে নর্মাল যে চার্টটা আপনি জানেন আপনার কি লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান দেখা উচিত। তো এটি হচ্ছে, এবং বৃহস্পতি স্ট্রং থাকতে হবে। তো এটা যদি থাকে তাহলে আপনি সন্তান পাবেন। সন্তানের হেলথ কেমন থাকবে সেটা পঞ্চম পতি থেকে আমরা দেখব। সন্তান কেমন হবে, অ্যাগ্রেসিভ হবে, সুইট হবে, সেটা আমরা বৃহস্পতি থেকে পঞ্চম স্থান থেকে দেখব। এইগুলো হচ্ছে ব্যাপার। এইবার নারীদের ক্ষেত্রে নবম স্থান, লগ্ন চার্টের নবম স্থান এবং D7 চার্টের নবম স্থান। প্রেগনেন্সি আমরা 9th হাউস থেকে দেখি, অনেকে পঞ্চম স্থান থেকে দেখে বলেন আপনার তো প্রেগনেন্সি হবে না, মিসক্যারেজ হবে, এদিকে 9th হাউস ভালো। তো তখন এই মহিলা বলছেন, উনি ওই জ্যোতিষী তো বলেছিলেন যে আমার বাচ্চা হবে না, আমার বাচ্চা তো হয়ে গেল। অবশ্যই আপনার 9th হাউস ভালো, সেই জ্যোতিষী ভুল বলেছিল, জ্যোতিষ ভুল নয়। এগুলো হচ্ছে ব্যাপার। এবার নবম স্থানে যদি প্রচণ্ড ড্যামেজ থাকে, এবং বৃহস্পতিকেও তার সাথে ড্যামেজ থাকতে হবে, তাহলে মিসক্যারেজ বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হতে পারে। বা নবমপতি যদি অষ্টমে থাকে তাহলে মিসক্যারেজটা খুবই কমন ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। তো এবার হলো গিয়ে বাচ্চা হওয়া বা না হওয়াটা। তার সাথে আমরা দেখি যে আমি কি যে মেল, সে কি, তার কি এত পাওয়ার আছে যে সে বাচ্চা ক্রিয়েট করতে পারবে, সেটা আমরা শুক্র থেকে সপ্তমে দেখি। কারণ ছেলেদের বডি থেকে সিমেন মেয়েদের বডিতে ট্রানজিট করে। শুক্র হচ্ছে সিমেন, শুক্রাণু, ওই জন্য শুক্র থেকে শুক্রাণু ওই কথাটা এসছে। তো ছেলেদের শুক্র থেকে যেহেতু সিমেন্টটা ট্রানজিট করছে উল্টো দিকে, তাই জন্য ছেলেদের ক্ষেত্রে শুক্র থেকে সপ্তম স্থানে দেখা উচিত যে আমার প্রক্রিয়েট করার ক্ষমতা আছে কিনা। আর মেয়েরা ওটি গ্রহণ করছেন, তো মেয়েদের ক্ষেত্রে শুক্রকেই দেখা উচিত প্রক্রিয়েট করার ক্ষমতা আছে কিনা। বোঝা গেছে? তো এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে গিয়ে যে D7 চার্ট। থার্ড একটা ব্যাপার হচ্ছে যে ইউটেরাসটাকে আমরা কোত্থেকে দেখব, এবং ছেলেদের প্রস্টেট রিলেটেড ব্যাপারটাই কোত্থেকে দেখব। জ্যোতিষে একটি পার্টিকুলার পয়েন্ট হয় মেয়েদের ইউটেরাস দেখার জন্য, যেটাকে বলে শ্বেত্রাস্ফুতা। শ্বেত্রা মানে একটা ক্ষেত্রফল, তার একটা পার্টিকুলার পয়েন্ট হয়। সেই শ্বেত্রাস্ফুতাতে ড্যামেজ থাকলে ইউটেরাসে প্রবলেম হয়। এবং ছেলেদের ক্ষেত্রে বীজাস্ফুতা, বীজা মানে বীর্য, বীজাস্ফুতাতে প্রবলেম থাকলে কিন্তু তার স্পাম কোয়ালিটি ড্যামেজ হতে পারে। রাহু পঞ্চমে যদি কোনো পুরুষের থাকে তাহলে তার স্পাম কোয়ালিটি ডিগ্রেড হতে পারে, বাট বাকি ফ্যাক্টরগুলো সেটাকে ওভাররাইড করে দিতে পারে। তো এইভাবে আমরা আগে থেকেই জানতে পারি যে সেই সন্তান তৈরি করার ক্ষমতা তার আছে কিনা। ধরো এই প্রবলেমগুলোর কি কোনো সলিউশন আছে? সলিউশন আছে, যেরকম হচ্ছে গিয়ে অনেক শ্রীকৃষ্ণের মন্ত্র আছে, অনেক জগন্নাথের মন্ত্র আছে, যেগুলো আমরা যদি 1 বছর ধরে প্র্যাকটিস করি তাহলে যে দম্পতির সন্তান হওয়ার সম্ভাবনা একদমই নেই তারও সন্তান হয়ে যেতে পারে। এবার কখন চেষ্টা করবে? পঞ্চম স্থান এবং নবম স্থান সন্তানের জন্ম রিলেটেড স্থান, সেইখানে বৃহস্পতির গোচর বা দৃষ্টি কিন্তু বাচ্চা তৈরি করার
ব্যাপারটা হেল্প করতে পারে। তো সেই জ্যোতিষীর অ্যাডভাইস করা উচিত যে এই তারিখ থেকে এই সময়ের মধ্যে ট্রাই করুন। এই ট্রাইটা কখন করছেন সেটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা প্রপারলি বলে দেওয়া সম্ভব। একদিকে যেমন ডক্টরের কাছেও যেতে হবে, সেরকম জ্যোতিষের সঙ্গে চর্চা করে নিলে, কথা বলে নিলেও অনেকটা লাভ হতে পারে। ব্যাপারটা কি হয়, যখন আমরা কোনো মৃত্যুঞ্জয় মন্ত্র বা এরকম মন্ত্র করি, তখন সেই মন্ত্রগুলো আমাদেরকে প্রপার ডাক্তারের কাছে নিয়ে যায়। মানে একজনের এরকম হয়েছিল যে স্কিন রিলেটেড প্রবলেমের সলিউশন হচ্ছিল না, সে ডাক্তার পাচ্ছিলেন না। তাই বললাম যে আপনি এই দত্তাত্রেয়ের মন্ত্রটা করুন, আপনি ভালো ডাক্তার পাবেন। তো উনি ভালো ডাক্তার পেলেন 1 মাস করার পর। ওটা মন্ত্রটা কোনো মিরাকেল হয় না, আপনাকে সলিউশনের কাছে মন্ত্র নিয়ে যায়, এরকম ব্যাপার। বাট মন্ত্র করলে মিরাকুলাসলি কিছু ঠিক হয়ে যাবে, মেবি নট। অনুভব, অনেক কিছু জানতে পারলাম আজকে, নতুন নতুন, মানে এমন অনেক কিছু তুমি বললে যেগুলো হয়তো একেবারেই জানা ছিল না, একদম নতুন আমার জন্য, এবং আশা করব দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।